দর্শক, আমাদের গল্পের আগের অংশে ইথান জানতে পেরেছে ইলেকট্রনিক দেয়ালের বাইরে আসলে কি লুকিয়ে আছে, আর সেই সত্য জানার পর থেকেই সে জড়িয়ে পড়েছে ওয়েওয়ার্ড পাইন্সের নিয়ন্ত্রক ডেভিডের সঙ্গে। কিন্তু শহরের সাধারণ মানুষ এখনও জানে না দেয়ালের বাইরের ভয়াবহ বাস্তবতা। অজান্তেই তাদের মধ্যে গোপনে ঘনিয়ে উঠছে দেয়াল ভেঙে পালানোর ষড়যন্ত্র। তবে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তা এখনও ডেভিডের অজানা। প্রশ্ন হলো, ডেভিড আর ইথান কি পারবে এই মানুষদের থামাতে? কারণ বিদ্রোহীরা জানে না দেয়ালের বাইরে কি ভয়ঙ্কর সত্য তাদের জন্য অপেক্ষা করছে। তারা যদি গোপনে দেয়াল ভাঙার চেষ্টা করে তাহলে পুরো শহরের জীবনই পড়ে যাবে চরম হুমকির মুখে। দর্শক, চলুন এবার শুনে আসি কিভাবে ইথান এই নির্মম সত্যের মুখোমুখি হয় আর কিভাবে সে দমন করে আসন্ন বিদ্রোহকে। হেলিকপ্টারে করে ডেভিড আর প্যাম ইথানকে ওয়েওয়ার্ড পাইন্সের পাহাড়চূড়ায় একটি নির্জন স্থানে নিয়ে আসে। এখানেই মূলত ডেভিডের ল্যাব, প্রয়োজনীয় সব সরঞ্জামের স্টোরেজ, এমনকি মানুষকে প্রিজার্ভ করে রাখার ব্যবস্থাও রয়েছে। এই জায়গা থেকেই ডেভিড পুরো শহর নিয়ন্ত্রণ করে। এখানে যারা কাজ করে তারা সবাই ভলেন্টিয়ার, নিজেদের ইচ্ছায় এই দায়িত্ব নিয়েছে। সিসি ক্যামেরা আর মাইক্রোফোনের মাধ্যমে ওয়েওয়ার্ড পাইন্সের প্রতিটি মানুষের ওপর নজরদারি করা হয়। এখান থেকেই ডেভিড ইথানকে একে একে সবকিছু ঘুরিয়ে দেখায়। ভলেন্টিয়াররা এখানেই থাকে ও কাজ করে। ডেভিড জানায় খাবার ছাড়া প্রায় সব প্রয়োজনীয় জিনিস এখানেই সংরক্ষিত, আর খাবার কোথায় রাখা হয় তা ইথান আগেই জানে। একসময় ডেভিড জরুরি কাজে চলে যায়। প্যাম ইথানকে নিয়ে যায় চিকিৎসার জন্য, কারণ অ্যাবিসের আঁচড়ে ইথানের হাতে এখনও ঠিকমতো ট্রিটমেন্ট হয়নি। প্যাম হলো ডেভিডের বোন। শুরু থেকেই সে এই পুরো পরিকল্পনায় ডেভিডকে সাহায্য করে আসছে। অন্যদিকে সব সত্য জানার পর বেন এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে যায়। এত বড় বাস্তবতা হজম করতে তার সময় লাগছিল, যা একেবারেই স্বাভাবিক। কিন্তু সে এই কথা কাউকে বলতে পারছে না, এমনকি নিজের মা থেরেসাকেও নয়। থেরেসা এখনও রহস্যের সমাধান খুঁজছে, আর বেন সব জেনেও চুপ করে আছে। ফার্স্ট জেনারেশনের একজন হিসেবে নিজের দায়িত্ব সে বুঝে গেছে। বেনকে চিন্তিত দেখে থেরেসা জিজ্ঞেস করে কি হয়েছে। বেন তখন বলে সিয়াটেলে তাদের বাসার পড়ার টেবিলের সামনে একটি পৃথিবীর মানচিত্র ছিল। সেটা দেখে তার মনে হতো পৃথিবীতে কত বিলিয়ন মানুষ, তাদের তুলনায় সে কত তুচ্ছ, তার কোনো মূল্য নেই। কিন্তু এখন তার মনে হয় প্রতিটি কাজেরই কোনো না কোনো গুরুত্ব আছে। বেনের কথা শুনে থেরেসা বুঝতে পারে সে মানসিক চাপে আছে। সে বেনকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে, চিন্তা না করতে। এদিকে কেটের দোকানে ডেলিভারি বয় টেড আসে। সে কেটকে একটি প্যাকেজ দিয়ে জানায় কেট কিছুদিন আগে বলেছিল একটি প্যাকেজ দোকানের পেছনের দিকে রাখতে হবে। কেট তাকে স্টোর রুমে নিয়ে যায়। সেখানে কেটের স্বামী হ্যারল্ড কাজ করছিল। স্টোর রুমে পৌঁছে কেট টেডকে বলে এভাবে এখানে আসা ঠিক হয়নি, তারা এখানে দেখা করতে পারবে না, সন্দেহ হতে পারে। টেড বলে সে ভেবেছিল পিছনের দিকটা ফাঁকা থাকবে বলেই এসেছে। কেট জিজ্ঞেস করে সে কেন এসেছে। টেড জানায় পিটারের প্যাকেজ পাওয়া যাচ্ছে না, ওই প্যাকেজ ছাড়া তাদের পরিকল্পনা সফল হবে না। কেট জানতে চায় সে কি পিটারের বাড়ি চেক করেছে। টেড বলে চেক করেছে, কিন্তু সেখানে প্যাকেজ নেই। কেট সন্দেহ করে তাহলে নিশ্চয়ই প্যাকেজটা অফিসে আছে। টেড উদ্বিগ্ন হয়ে বলে অফিসে সবসময় বিল থাকে, তার উপর এখন থেরেসাও জয়েন করেছে, ক্যামেরা সর্বত্র, সেখান থেকে প্যাকেজ বের করা প্রায় অসম্ভব। এদিকে যাকে রিটায়ার করিয়ে থেরেসাকে চাকরি দেওয়া হয়েছে তার নাম হেনরিয়েটা। একদিন সে অফিসে আসে নিজের জিনিসপত্র নিতে। 8 বছর কাজ করার পর হঠাৎ বাদ পড়ায় সে ভীষণ ক্ষুব্ধ। জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার সময় থেরেসা তার পিছু নেয় এবং তাকে বাদ দিয়ে চাকরি পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। হেনরিয়েটা বলে এটা থেরেসার দোষ নয়, কিন্তু এই কাজটা ভীষণ রিস্কি। পিটারকে শুধু গ্রাফিতির জন্য শাস্তি দেওয়া হয়নি, সে এমন কিছু দেখার চেষ্টা করেছিল যা দেখা উচিত হয়নি। সে প্লট 33-এ কিছু একটা খুঁজে পেয়েছিল। থেরেসা জিজ্ঞেস করে সে কি খুঁজে পেয়েছিল। হেনরিয়েটা সতর্ক করে বলে এই বিষয়ে আর খোঁজ না নিতে, না হলে পিটারের মতো তাকেও মরতে হবে। অন্যদিকে প্যাম ইথানের হাতে ব্যান্ডেজ করছিল। ইথান বলে তাহলে এতদিন যা কিছু ঘটেছে সবই ভুল বোঝাবুঝি ছিল। প্যাম উত্তর দেয় একে ভুল বোঝাবুঝি বলাও ঠিক না। ইথান শুধু নিজের আর নিজের পরিবারের জন্য বাঁচার চেষ্টা করছিল, এতে তাকে দোষ দেওয়া যায় না। আর ডেভিড যা করছে তা এসবের অনেক উপরে। সে মানব সভ্যতাকে বাঁচানোর চেষ্টা করছে। ধীরে ধীরে ইথান পুরো পরিস্থিতি বুঝে উঠতে থাকে। প্যাম জানায় এই পুরো সিস্টেম নিয়ন্ত্রণে রাখতে ডেভিডের এখন ইথানকে দরকার। শহরের দায়িত্ব তাকে নিতে হবে।
যাতে কেউ উল্টাপাল্টা কিছু করতে না পারে। সামান্য গরমিল হলেই পুরো মানবজাতি ধ্বংসের পথে চলে যাবে। ঠিক তখন মাইকে প্যামকে ডাকা হয়। সে চলে গেলে ইথান একা ঘুরে ঘুরে জায়গাটা দেখতে থাকে। এক ঘরে গিয়ে সে দেখে 3টি অ্যাবিস আটকে রাখা হয়েছে। তারা হিংস্র শব্দ করতে শুরু করলে ইথান আতঙ্কিত হয়ে পড়ে। শব্দ শুনে সিকিউরিটিও ছুটে আসে। ডেভিড এসে সিকিউরিটিদের চলে যেতে বলে। এরপর সে ইথানকে পুরো জার্নির গল্প শোনায়। ডেভিড বলে, যখন সে বুঝতে পেরেছিল মানুষের ভবিষ্যৎ ভয়ঙ্করভাবে বদলে যাবে, তখন তার মাথায় একটাই চিন্তা করছিল, যে করেই হোক এই পরিবর্তনের হাত থেকে মানবজাতিকে রক্ষা করতে হবে। সে বই লিখেছে, কনফারেন্স করেছে, মানুষকে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু কেউ বিশ্বাস করেনি, বরং তার তথ্য নিয়ে হাসাহাসি করেছে। একমাত্র প্যামই তার পাশে ছিল। সে নিজের কোম্পানি, সম্পত্তি সব এই রিসার্চে ঢেলে দিয়েছে। ধীরে ধীরে কিছু মানুষ তার কথা বিশ্বাস করতে শুরু করে। তারা অর্থ সাহায্য করে এই প্রকল্প এগিয়ে নেয়। ইথান প্রশ্ন করে, এত কিছু করার পরেও কি কখনো ধরা পড়ার ভয় ছিল না? ডেভিড হেসে বলে, টাকা থাকলে সবই সম্ভব, সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। আমি সেটাই করেছি। এদিকে থেরেসার অফিস থেকে পিটারের প্যাকেজ বের করার জন্য কেট, হ্যারল্ড আর টেড একটি পরিকল্পনা করে। কেট থেরেসাকে রেস্টুরেন্টে আমন্ত্রণ জানায় পুরনো সম্পর্ক ঠিক করার অজুহাতে। এই সুযোগে টেড খাবার ডেলিভারি ছদ্মবেশে একটি খালি বক্স নিয়ে থেরেসার অফিসে যায়। বিল তাকে জিজ্ঞেস করে সে কেন এসেছে। টেড বলে, থেরেসার জন্য ডেলিভারি। বিল সন্দেহ করে জিজ্ঞেস করে সে কেন হ্যারল্ডের সঙ্গে এত কথা বলে। টেড জানায় শুধু ডেলিভারি সংক্রান্ত কথা। কথা বলতে বলতে টেড থেরেসার ডেস্কে বক্স রাখার অজুহাতে পিটারের আসল প্যাকেজটা নিজের খালি বক্সে ঢুকিয়ে নেয়। তারপর সে বলে সে আসলে থেরেসা কুককে ডেলিভারি দিতে এসেছিল, কিন্তু এখানে কাজ করে থেরেসা বার্গ। একটু ভুল হয়ে গেছে। এইভাবে সে পিটারের প্যাকেজ বের করে এনে হ্যারল্ডের হাতে তুলে দেয়। কিন্তু প্রশ্ন হলো, বক্সের ভেতরে আসলে কি, আর তারা কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে? প্যাকেজ হাতে পেয়ে হ্যারল্ড একটি মিউজিক বক্সের মতো যন্ত্র বানাতে থাকে, যা দেখতে প্রায় বোমার মতো। তাহলে কি তারা গোপনে শহর থেকে পালানোর চেষ্টা করছে? অন্যদিকে রেস্টুরেন্টে কেট থেরেসাকে বলে অতীতে যা ঘটেছে সব ভুল ছিল, এখন সব বদলে গেছে। সে চায় তাদের সম্পর্ক ঠিক হোক, কারণ এখানে বেঁচে থাকতে হলে সবাইকে মিলেমিশে থাকতে হবে, বন্ধুর মতো একে অপরের পাশে দাঁড়াতে হবে। যাই হোক, ডেভিড ইথানকে একে একে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। কন্ট্রোল রুম, প্রিজার্ভ মানুষের চেম্বার। ইথান ডেভিডকে প্রশ্ন করে সে সবাইকে সত্যিটা কেন জানায় না, তাহলে তো আর কেউ পালানোর চেষ্টা করবে না। ডেভিড জানায় এর আগেও একবার সে একটি গ্রুপকে জাগিয়ে তুলেছিল। সত্য জানার পর তারা দিশাহারা হয়ে পড়ে এবং আরও মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি ঠিক হওয়ার বদলে উল্টো ভয়াবহ হয়ে ওঠে। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ আত্মহত্যা করে। প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে হঠাৎ করে এত বড় বাস্তবতা মেনে নেওয়া সম্ভব নয়। তাই এই সত্য শুধু শিশুদের জানানো হয়, যাতে তারা ধীরে ধীরে নতুন পৃথিবীকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে। ডেভিড আরও বলে প্রজেক্টের শুরুতে সে স্বেচ্ছাসেবক খুঁজেছিল, কিন্তু কেউই 1000 বছরের ঘুমে যেতে রাজি হয়নি। অধিকাংশ মানুষ তার কথাই বিশ্বাস করেনি। সে দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক তখনই মেগান নামের এক নারী স্বেচ্ছায় এগিয়ে আসে। সে একজন হিপনোথেরাপিস্ট। ডেভিড প্রথমে ভেবেছিল সে কোনো কাজে আসবে না, কিন্তু মেগানই তাকে নতুন এক ভয়ঙ্কর আইডিয়া দেয়। মেগান বলে মানুষ জানে পৃথিবী ধ্বংসের পথে, তবুও তারা কিছুই করবে না। তারা নিরাপদ জায়গায় যেতে নিজেরাও আসবে না। তাই স্বেচ্ছাসেবকদের জন্য অপেক্ষা করা বন্ধ করতে হবে। এরপর ডেভিড অন্য পথে হাঁটে। সে তার কোম্পানির গেটের গার্ড পোপকে একদিন ডেকে গাড়িতে তোলে। পোপের জীবন ছিল কঠিন, শৈশব ভালো কাটেনি। মায়ের সঙ্গে একা বড় হয়েছে। ভালো ছাত্র ছিল, কিন্তু মায়ের মৃত্যুর পর পড়াশোনা ছাড়তে হয়েছে। একসময় জেলও খেটেছে। এখন সে সৎভাবে কাজ করে নতুন জীবন গড়তে চায়। ডেভিড তাকে প্রজেক্টে ভলেন্টিয়ার হওয়ার প্রস্তাব দেয়। পোপ রাজি হয়ে যায়। এরপর ডেভিড রিসার্চ করে ঠিক করে তার নতুন শহরে কেমন ধরনের মানুষ প্রয়োজন। তারপর একজন একজন করে মানুষ নির্বাচন করা হতো। পোপ আর অন্য ভলান্টিয়াররা সেই মানুষদের কিডন্যাপ করে ডেভিডের ল্যাবে নিয়ে আসতো। সেখানে তাদের 2000 বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখা হতো। এই নিখোঁজ হওয়াগুলো যাতে সন্দেহজনক না লাগে, তাই প্রত্যেকের ক্ষেত্রেই সাজানো হতো অ্যাক্সিডেন্টের মৃত্যুর নাটক, ঠিক যেমনটা ইথানের ক্ষেত্রে করা হয়েছিল। ডেভিড সচেতনভাবেই এমন মানুষ বেছে নিয়েছিল যাদের আপনজন কম, কিন্তু যারা কোনো না কোনো কাজে দক্ষ। তাই তাদের শেষ স্মৃতি ছিল একটি দুর্ঘটনা, আর তারপর হঠাৎ জেগে ওঠা ওয়েওয়ার্ড পাইন্সে। তারা জানেই না তারা 2000 বছর পরের পৃথিবীতে চলে এসেছে,
কারণ মাঝের সময়টা কেটেছে সম্পূর্ণ অচেতন অবস্থায়। এই পোপই পরবর্তীতে ডেভিডের শহরে শেরিফ হয়েছিল, যাকে ইথান হত্যা করেছে। সব শুনে ইথান বলে এই মানুষগুলোর অনুমতি ছাড়া তাদের জীবন নিয়ে এমন খেলা করা ডেভিডের উচিত হয়নি। ডেভিড শান্তভাবে জবাব দেয়, আজকের পৃথিবীর এই ধ্বংসের জন্য দায়ী কিছু মানুষ, যারা যুদ্ধ আর লোভের সিদ্ধান্ত নিয়েছে। তাদের জন্যই কোটি কোটি মানুষ কষ্ট পেয়েছে। সেই তুলনায় আমার কাজ অনেক বেশি মহৎ উদ্দেশ্যে করা। তার গবেষণায় দেখা গেছে 2000 বছর পর মানবজাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, তাই সে 2000 বছরের টাইমার সেট করেছিল আর তার পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু এখন সমস্যা অন্য জায়গায়। শহরের ভেতর একটি দল গোপনে বিদ্রোহ গড়ে তুলছে। তারা পালানোর চেষ্টা করছে। তারা যদি সফল হয় পুরো সিস্টেম ভেঙে পড়বে আর মানবজাতির শেষ আশাটুকুও ধ্বংস হয়ে যাবে। এই কারণেই ডেভিডের ইথানকে দরকার। এই বিদ্রোহের শেকড় খুঁজে বের করতে হবে আর তা বন্ধ করতে হবে। সব শুনে ইথান পরিস্থিতির গভীরতা বুঝতে পারে। সে ডেভিডের সঙ্গে যোগ দেয় মানবজাতিকে রক্ষার এই অসম্ভব মিশন সফল করার জন্য। অন্যদিকে গোপনে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে কেট, তার স্বামী হ্যারল্ড, ডেলিভারি ম্যান টেড সহ আরও কয়েকজন। হ্যারল্ড বোমা বানাচ্ছে, কাজ প্রায় শেষের দিকে, কিন্তু তার হাত কাঁপছে। কেট জিজ্ঞেস করে এত সময় কেন লাগছে। হ্যারল্ড বলে আমাদের এই অপারেশনের সময় যদি কোনো ইনোসেন্ট মানুষ মারা যায় তখন কি হবে। কেট কঠিন গলায় বোঝায় প্রতি বছর এখানে শাস্তির নামে কত মানুষকে অযথা হত্যা করা হয়। এখন যদি কয়েকজনের জীবনের বিনিময়ে সবাই মুক্তি পায়, নিজেদের পুরনো জীবনে ফিরতে পারে, তাতে দোষ কোথায়? তুমিও তো তোমার পরিবারের কাছে ফিরতে চাও। হ্যারল্ড চুপ করে যায়। কেটের যুক্তি তার ভেতরে দ্বন্দ্ব ভেঙে দেয়। সে আবার কাজে মন দেয়। এখন প্রশ্ন একটাই, তারা কি সত্যিই ওয়েওয়ার্ড পাইন্স থেকে পালাতে পারবে, নাকি ইথানের হাতে ধরা পড়ে যাবে? কারণ ইথান এখন জানে দেয়ালের বাইরে আছে শুধু মৃত্যু, আর সে কোনোভাবেই কাউকে সেখানে যেতে দেবে না। এদিকে বিদ্রোহীদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। অন্যদিকে ইথান এখনও তদন্ত শুরু করেনি। সে জানেই না শহরের ভেতর বোমা বানিয়ে পালানোর পরিকল্পনা চলছে। এরপর কি হতে যাচ্ছে। যাই হোক, সব কথাবার্তা শেষ করে এবং সবকিছু ইথানকে জানিয়ে ডেভিড ইথানকে তার বাসায় পৌঁছে দেয়। ইথান যখন বাসায় পৌঁছায় তখন বেশ রাত, কিন্তু এত বড় সত্য জানার পর সে এমন এক ঘোরের মধ্যে ছিল যে সে আর শুতে যায় না। সারা রাত সে ডাইনিং রুমে বসে থাকে। সকালে থেরেসার ঘুম ভাঙলে সে এসে দেখে ইথান ডাইনিং রুমে বসে আছে। থেরেসা তাকে জিজ্ঞেস করে ওয়েওয়ার্ড পাইন্সের বাইরের অবস্থা কেমন, আর সে কি সিয়াটেলে যাওয়ার কোনো ব্যবস্থা করে এসেছে কিনা। ইথান জানায় বাইরে আর কিছুই অবশিষ্ট নেই। তারা সবাই এখন ভবিষ্যতে বাস করছে। পুরো পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই নেই, শুধু এই শহরের মানুষগুলো ছাড়া। এইসব কথা শুনে থেরেসার ইথানের ওপর বিশ্বাস হয় না। তার মনে হয় ইথানকে হয়তো হাসপাতালে নিয়ে গিয়ে কোনো ঔষধ দেওয়া হয়েছে বা কিছু একটা করা হয়েছে। এই কারণেই সে এমন উদ্ভট কথা বলছে। থেরেসা বিশ্বাস না করলেও ইথানের তখন আর কিছু করার ছিল না। তার কাছে এমন কোনো প্রমাণ নেই যা দেখিয়ে সে থেরেসাকে তার কথা বিশ্বাস করাতে পারে। সকালে ইথান বেন আর থেরেসাকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে নিজে শেরিফ স্টেশনে যাওয়ার কথা ছিল। সেই জন্য শেরিফের জন্য নির্ধারিত গাড়িটাই ওঠে, যেটা এখন তারই। গাড়ি স্টার্ট দেওয়ার পর ইথান কিছু একটা অস্বাভাবিক টের পায়। সে থেরেসা আর বেনকে হেঁটে যেতে বলে, জানায় গাড়িতে একটু সমস্যা হয়েছে। ওরা চলে গেলে ইথান গাড়ির বনেট খুলে দেখে ভেতরে কে একজন বোমা সেট করে রেখে গেছে। গাড়ি চললেই সেটি বিস্ফোরিত হতো, অর্থাৎ কেউ বা কোনো চক্র ইথানকে মেরে ফেলতে চেয়েছে। কিন্তু কারা আর কেন? ইথান বোমাটা নিয়ে স্টেশনে যায়। খুলে খুলে দেখে কিভাবে সেটি বানানো হয়েছে। এরপর শহরের প্রায় সবার ফাইল খুলে খুঁজতে থাকে কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায় কিনা। তখন ঘড়ির দোকানের মালিক ফ্র্যাঙ্কলিনের প্রোফাইল এসে দেখে শহরে আসার আগে ফ্র্যাঙ্কলিন বিস্ফোরক বিষয়ে ইঞ্জিনিয়ার ছিল। এতে তার ওপর ইথানের সন্দেহ জন্মায়। এমন সময় প্যাম সেখানে আসে। সে ইথানকে জিজ্ঞেস করে কোনো সাহায্য লাগবে কিনা। ইথানের হাতে ফ্র্যাঙ্কলিনের প্রোফাইল দেখে প্যাম জানতে চায় তার কি ফ্র্যাঙ্কলিনকে সন্দেহ হচ্ছে। ইথান জানায় সে এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এদিকে বেনকে স্কুলে নিয়ে যাওয়ার পথে থেরেসা তাকে জিজ্ঞেস করে সে কি সিয়াটেলের জীবনটা মিস করে। বেন জানায় সে তার আগের জীবন মিস করে না। এখানে তার বন্ধু হয়েছে, এখানেই এখন তার ভালো লাগে। তাছাড়া এই শহরের নিয়ম অনুযায়ী আগের জীবনের কথা আলোচনা করা নিষেধ, তাই সেটা না করাই ভালো। বেনের কথা শুনে থেরেসা কিছুটা আশ্বস্ত হয় যে সে এখানে মানিয়ে নিতে পেরেছে। স্কুলে পৌঁছে তারা দেখে
মেগান স্কুলের বাইরে দাঁড়িয়ে শিক্ষার্থীদের রিসিভ করছে। বেন আর অ্যামি প্রায় একসাথেই পৌঁছায়। মেগান অ্যামিকে বলে বেনকে বায়োলজি বই খুঁজে দিতে সাহায্য করতে। অ্যামি আর বেন চলে গেলে থেরেসা স্কুলের ভেতরে যেতে যায়, কিন্তু মেগান জানায় প্যারেন্টসদের স্কুলের ভেতরে যাওয়া নিষেধ। আসলে থেরেসা ভেতরে ঢুকে দেখতে চেয়েছিল সেখানে ঠিক কি করা হয়, কারণ মেয়র ব্র্যাড ইথানকে জানিয়েছিল এই শহরে মূল ফোকাস রাখা হয় শিশুদের ওপর। কিন্তু ভেতরে যেতে না পেরে থেরেসা ফিরে আসতে বাধ্য হয়। হেনরিয়েটা থেরেসাকে আগে বলেছিল প্লট 33-এ কোনো এক রহস্য লুকিয়ে আছে, তাই সে অফিসে থাকা জমি আর বাড়ির ফাইলের মধ্যে প্লট 33-এর ফাইলটা পড়তে চেয়েছিল। কিন্তু বিল তাকে স্পষ্ট করে বলে দেয় যে কাজ দেওয়া হয়েছে সেটাই করতে হবে, অন্য কোনো ম্যাপ বা কাগজপত্র ঘাটাঘাটি করা যাবে না। সেই দিন বেনের স্কুল থেকে ফেরার পথে থেরেসা প্লট 33-এ যায়। প্রায় সব প্লটে বাড়িঘর থাকলেও এই প্লটটা একেবারেই ফাঁকা। এক জায়গায় শুধু কুঁড়েঘরের মতো ছোট একটা ঘর আছে। খালি জায়গাটার ওপর হাঁটতে গিয়ে থেরেসা একটা জায়গায় মাটির নিচ থেকে ফাঁপা আওয়াজ পায়। তখন সে কুঁড়েঘর থেকে একটা লোহার খণ্ড নিয়ে এসে ঘাসের ওপর আঘাত করে। স্পষ্ট বোঝা যায় নিচে কোনো ধাতব জিনিস আছে, কিন্তু কি? এদিকে ইথান ফ্র্যাঙ্কলিনকে একটা ক্যাফেতে দেখা করতে ডাকে। তাকে জিজ্ঞেস করে সে আগে তো বিস্ফোরকের কাজ করত, এখনও কি সেগুলো প্র্যাকটিস করে? এমন প্রশ্নে ফ্র্যাঙ্কলিন ঘাবড়ে যায় এবং জানায় সে আর এসব কিছুই করে না। এরপর দোকান খুলতে হবে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। ইথান দূর থেকে তাকে ফলো করে। দেখে ফ্র্যাঙ্কলিন সোজা হ্যারল্ডের সঙ্গে একটা ক্যাফেতে গিয়ে দেখা করছে। দূর থেকে তাদের কথাবার্তা দেখে ইথানের সন্দেহ আরও বেড়ে যায়। সে তখন ক্যাফেতে ঢুকে তাদের দিকে এগিয়ে যায়। তাকে দেখেই ফ্র্যাঙ্কলিন দ্রুত বেরিয়ে যায়। ইথান তখন হ্যারল্ডকে তার গাড়িতে সেট করা বোমার বিষয়ে জিজ্ঞেস করে। হ্যারল্ড জানায় সে কিছুই জানে না। ইথান তাকে স্টেশনে যেতে বলে এবং নিজে আগে বেরিয়ে যায়। হ্যারল্ড তার পিছু নেয়, কিন্তু ক্যাফে থেকে বেরিয়েই হ্যারল্ড ইথানকে ধাক্কা দিয়ে দৌড় দেয়। ইথান দ্রুত তাকে ধরে ফেলে। আশেপাশে মানুষ জড়ো হলে ইথান জানায় হ্যারল্ড এমনিতেই পড়ে গেছে, কারণ কেউ বুঝে ফেললে যে সে তাকে অ্যারেস্ট করেছে বা হ্যারল্ড কোনো নিয়ম ভেঙেছে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এরপর ইথান তাকে পালানোর চেষ্টা না করতে বলে স্টেশনে নিয়ে যায়। স্টেশনে ইথান হ্যারল্ডকে জিজ্ঞাসাবাদ করে, জানায় তার সন্দেহ ফ্র্যাঙ্কলিন বোমা বানিয়েছে আর হ্যারল্ড বা তার সহযোগীরা ইথানের গাড়িতে সেট করেছে। সে জানতে চায় কারা কারা এই প্ল্যানের সঙ্গে জড়িত, গ্রুপের লিডার কে। কিন্তু হ্যারল্ড জানায় ইথানের গাড়িতে বোমা সেট করার ব্যাপারে সে কিছুই জানে না। তখন ইথান জিজ্ঞেস করে তাহলে কি সে ফ্র্যাঙ্কলিনের বানানো অন্য বোমাগুলোর কথা জানে, যেগুলো দিয়ে ইলেকট্রনিক দেয়াল ভেঙে পালানোর পরিকল্পনা চলছে? এই কথা শুনে হ্যারল্ড উল্টো প্রশ্ন করে ইথান কি এই জেলখানার মতো শহর থেকে পালাতে চায় না? অতীতে যেখানে ছিল সেখানে ফিরে গিয়ে নতুন করে সব শুরু করতে চায় না? ইথান জবাব দেয় এই শহরের বাইরে আর কিছুই নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এরপর সে আবার হ্যারল্ডকে বলে গ্রুপের সবার নাম লিখে দিতে, লিডারের নাম সহ। অন্যরা বিপদে পড়বে ভেবে শেষমেশ হ্যারল্ড নিজেই কনফেস করে সবকিছু সে একাই করেছে আর কেউ জড়িত নয়। কিন্তু কনফেস করার পরও ইথান তাকে অ্যারেস্ট করে না, বরং একটা কাগজে কিছু লিখে সেটি কেটকে দিতে বলে এবং হ্যারল্ডকে ছেড়ে দেয়। ইথানের এই আচরণে হ্যারল্ড পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু সেই কাগজে আসলে কি লেখা ছিল? যাই হোক, এদিকে থেরেসা প্লট 33 থেকে ফিরে নিজের অফিসে যায়। বিলকে সে জানায় আজ রাস্তা দিয়ে আসার সময় সে প্লট 33-এ গিয়েছিল। সেখানে মাটির নিচে কোনো একটা জিনিস আছে, মেটাল টাইপের, হতে পারে কোনো আন্ডারগ্রাউন্ড ঘর, এরকম কিছু। বিল বলে ওটা হয়তো পানির ট্যাঙ্ক টাইপের কিছু হবে, আর থেরেসাকে সতর্ক করে দেয় এই নিয়ে যেন আর বেশি ঘাটাঘাটি না করে। থেরেসা প্রশ্ন করে কেন এই বিষয়ে জানাশোনা করা যাবে না, কেন, কে মানা করেছে? বিল ভীত চোখে উপরে লাগানো ক্যামেরার দিকে তাকায়। বোঝা যায় সে উত্তরটা জানে, কিন্তু বললে বিপদ হবে, তাই সে বলছে না। এরপর সে থেরেসাকে বলে একটা সুন্দর শহর তৈরি করতে হলে সবাইকে যার যার কাজটা করলেই হবে, শান্তিতে থাকতে হবে, অন্য কিছুর পেছনে মাথা ঘামানো চলবে না। বিল তাকে কিছু ফাইল ধরিয়ে হসপিটালে যেতে বলে। কি বা করার, থেরেসা ফাইল নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। এদিকে ইথান যে নোটটা হ্যারল্ডের মাধ্যমে কেটকে দিয়েছিল, সেখানে মূল কথা ছিল ইথান কেটকে গোপনে দেখা করতে বলেছে। নোট পেয়েই কেট সঙ্গে সঙ্গে আসে। ইথান তাকে জানায় সে ক্যামেরা, মাইক্রোফোন সব ডিসেবল করে দিয়েছে, কেট নিশ্চিন্তে কথা বলতে পারে। এরপর ইথান জিজ্ঞেস করে আমার গাড়িতে বোমা কে সেট করেছিল? কেট বলে সে এই বিষয়ে কিছুই জানে না। ইথান তখন স্পষ্ট করে বলে আমি জানি তুমি এই বিপ্লবীদের লিডার,
লুকিয়ে লাভ নেই। সে জানতে চায় কতদিন ধরে তারা গোপনে গ্রুপিং করছে, বিদ্রোহের প্ল্যান করছে। কেট জানায় শুরুতে তাদের উদ্দেশ্য বোমা বানানো বা পালানো ছিল না। এই শহরে অতীত নিয়ে কথা বলা নিষেধ, অথচ তারা নিজেদের অতীতকে ভয়ানকভাবে মিস করত। সেটাই ছিল তাদের মূল চাপা কষ্ট। তাই তারা বনের ভেতর, যেখানে ক্যামেরা মাইক্রোফোনের নজরদারি নেই, সেখানে গিয়ে দেখা করত, নিজেদের পুরনো জীবনের গল্প করত। ধীরে ধীরে সেই আড্ডাই পালানোর প্ল্যানের রূপ নেয়, আর এখন তারা সেটা বাস্তবায়নের জন্য কাজ করছে। ইথান তখন কেটকে সত্যিটা জানায়, এই শহর বাদে পুরো পৃথিবীতে আর কিছু নেই। সময় এখন 2014 নয়, বরং 4028 সাল। কিন্তু কেট ও থেরেসার মতোই বিশ্বাস করে না। তার মনে হয় ইথান নিয়ন্ত্রকদের দলে যোগ দিয়েছে, কারণ কেট এখানে এসেছে 12 বছর আগে। অথচ ইথান আসার অল্প সময়ের মধ্যেই শেরিফ হয়ে গেছে, মানে তার সঙ্গে নিয়ন্ত্রকদের কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। তবুও ইথান সব বলার পর কেটকে বলে যত বিস্ফোরক তারা বানিয়েছে গোপনে সব হ্যান্ডওভার করতে। কেট রাজি হয় এবং চলে আসে। কিন্তু সে কি সত্যি হ্যান্ডওভার করবে, নাকি নিজের প্ল্যানই অটল থাকবে? কেট সোজা গিয়ে হ্যারল্ডের কাছে যায়। হ্যারল্ড বোমা সেট করছিল। কেট জানতে চায় কাজ কত দূর। ইথানও যেহেতু নিয়ন্ত্রকদের সঙ্গে যোগ দিয়েছে, তাই ইথান কিছু করার আগেই তাদের পালানোর প্ল্যান বাস্তবায়ন করতে হবে। তারা দোকানের পেছনের স্টোর রুমে গোপনে কথা বলছিল। এমন সময় কল আসে। কেট রিসিভ করে দেখে প্যাম কল করেছে। সেদিন প্যামের সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই সে ফোন দিয়েছে। কল রাখার পর হ্যারল্ড জিজ্ঞেস করে কেট যাবে কিনা। কেট বলে যেতেই হবে, না গেলে প্যামের সন্দেহ হবে। তারা প্যামের কাছে যায়। প্যামের উদ্বেগ মূলত একটাই, কেট আর হ্যারল্ডের বাচ্চা কেন হচ্ছে না। কেট আর হ্যারল্ড জানায় তারা চেষ্টা করছে। প্যাম তাদের মেডিসিন দেয়। বের হওয়ার সময় কেট হসপিটাল থেকে বেরোনোর আগেই মেডিসিনটা ডাস্টবিনে ফেলে দেয়। আসলে তারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে না। তাদের বিয়ে সম্পূর্ণ ফেক। বাস্তবে তাদের তেমন কোনো সম্পর্কই নেই। তারা শুধু হ্যাপি ম্যারিড কাপলের অভিনয় চালিয়ে যাচ্ছে। বাইরের পৃথিবীতে হ্যারল্ডের এক বাগদত্তা আছে, যাকে সে ভালোবাসে, আর তার জন্যই হ্যারল্ড ফিরে যেতে চায়। প্যামের কাছ থেকে বেরিয়ে ক্যাট হ্যারল্ডকে দ্রুত টেডকে নিয়ে ব্যাকআপ প্ল্যান রেডি করতে বলে। হ্যারল্ড জানতে চায় সত্যি কি ব্যাকআপ প্ল্যান লাগতে পারে। কেট বলে একটাই সুযোগ পাবো আমরা, সেই সুযোগ কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। হ্যারল্ড ব্যাকআপ প্ল্যান প্রস্তুত করতে বেরিয়ে যায়, আর কেট যায় টিমকে একত্র করতে। হসপিটাল থেকে বের হওয়ার জন্য কেট যখন লিফটে ওঠে, তখন সেখানে তার থেরেসার সঙ্গে দেখা হয়ে যায়। থেরেসাও কোনো কাজেই হসপিটালে এসেছিল। প্রথমে কেউ কারো সঙ্গে কথা বলে না, কিন্তু কেট যখন বের হতে যায়, থেরেসা তাকে ডেকে বলে তার কেটের সঙ্গে কথা আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে থেরেসা জানায় ইথানকে নিয়ে সে চিন্তিত। ইথান ওয়েওয়ার্ড পাইন্স সম্পর্কে যা বলেছে সব কেটের সঙ্গে শেয়ার করে। কেট বলে ইথান তাকেও এসব বলেছে। কেট থেরেসাকে বোঝায় ওয়েওয়ার্ড পাইন্সের পাহাড়ের ওপর কোনো ল্যাব বা এমন কিছু আছে যেখানে মানুষের ব্রেন ওয়াশ করা হয়। ইথানকেও হয়তো ব্রেন ওয়াশ করা হয়েছে, তাই সে এখন তাদের হয়ে কাজ করছে, আর এসব কথা বিশ্বাসও করেছে। কেট আরও জানায় এই শহরে আসার সপ্তাহখানেক পর সে একটা ফোন পেয়েছিল। সেই ফোন থেকে সে সিক্রেট সার্ভিস এজেন্সিতে কল করলে অ্যাডাম রিসিভ করেছিল। অ্যাডাম তাকে বলেছিল তাকে একটা সরকারি রিসার্চ প্রজেক্টের জায়গায় পাঠানো হয়েছে। এখানে তাকে 8-10 জন মানুষের মতোই মিশে থাকতে হবে। থেরেসা জিজ্ঞেস করে এই কথাটা তুমি ইথানকে বলেছ? কেট জানায় না, ইথানকে সে কিছুই বলেনি। বিদায় নেওয়ার আগে কেট থেরেসাকে বলে থেরেসা খুব ভালো মানুষ। তাদের পরিচয় যদি অন্যভাবে, অন্য কোথাও, অন্য কোনো সময় হতো, তাহলে হয়তো সব ঠিক থাকতো। ইথানকে কেন্দ্র করে এত ঝামেলা হতো না। এদিকে স্কুলে মেগান ক্লাসে ফার্স্ট জেনারেশন মানে বেন অ্যামিদের বোঝাচ্ছিল মানব সভ্যতা টিকিয়ে রাখতে নতুন বাচ্চাদের জন্ম কতটা জরুরি, আর সেটা করতে হবে ফার্স্ট জেনারেশনের মানুষদেরই। মেগান বলে শহরটা ছোট, মানুষের সংখ্যাও কম, হতে পারে এই ক্লাসরুমেই সবার ভবিষ্যৎ সঙ্গী আছে। তাই সে মাঝে মাঝে অনেককে কাপল হিসেবেও সিলেক্ট করে দেয়। সেদিন সে বেন আর অ্যামিকে কাপল হিসেবে সিলেক্ট করে। অ্যামি তো এমনিতেই বেনকে পছন্দ করে, খুশি মনে রাজি হয়। ক্লাস শেষে এসে মেগানকে বলে সম্পর্কে আরও ঘনিষ্ঠ করার জন্য সে প্রস্তুত, মানে বেনের সঙ্গে শারীরিকভাবে আরও এগোতে চায়। তাই আজ রাতে সে বেনকে নিয়ে ডেটে যাবে। অ্যামির এমন আগ্রহ দেখে মেগান খুবই খুশি হয়। এদিকে বাসায় ফিরে থেরেসা
ইথানকে কেটের সঙ্গে হওয়া কথাবার্তাগুলো বলে আর বলে হয়তো ইথানের ব্রেন ওয়াশ করা হয়েছে, তাই সে এসব বিশ্বাস করছে। ইথান ভীষণ আশাহত হয়, বলে তার ব্রেন ওয়াশ করা হয়নি, সে নিজের চোখে সব দেখে এসেছে। তারপর জানতে চায় কেট আর কিছু বলেছে কিনা। থেরেসা জানায় আর কিছু বলেনি, তবে বিদায় নিতে কেট এমনভাবে কথা বলছিল যেন এটাই শেষ দেখা। ইথান তখন বুঝে যায় কেট আর তার গ্রুপ হয়তো আজ রাতেই পালানোর চেষ্টা করবে, মানে আজই কোথাও বোমা বিস্ফোরণ বা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ইথান থেরেসাকে জিজ্ঞেস করে নিশ্চিত হয় বেন এখন স্কুলে আছে। তারপর দ্রুত বেনকে আনতে বেরিয়ে পড়ে যাতে তাকে বাসায় এনে নিরাপদে রাখতে পারে। স্কুল ছুটির পর অ্যামি বেনকে রাতে চুপি চুপি দেখা করার অফার দেয়, বলে বনের ভেতর একটা সুন্দর জায়গা সে চেনে, ওখানে যাবে দুজনে। বেন জিজ্ঞেস করে কিভাবে যাবে। অ্যামি জানায় সব প্ল্যান করা আছে। স্কুলের বাইরে দাঁড়িয়ে তারা যখন রাতের প্ল্যান করছিল ঠিক তখনই ইথান গাড়ি নিয়ে এসে বেনকে সঙ্গে যেতে বলে। বেন প্রথমে রাজি হয় না, অ্যামির সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল। ইথান প্রায় জোর করেই তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এদিকে হ্যারল্ড বারে টেডের সঙ্গে দেখা করে, জিজ্ঞেস করে সকালে ইথানের গাড়িতে বোমা সে সেট করেছিল কিনা। টেড স্বীকার করে। হ্যারল্ড রেগে গিয়ে বলে আমরা খুনি না যে কাউকে মেরে ফেলবো। টেড পাল্টা বলে যারা বিনা বিচারে মানুষ মারে তাদের মেরে ফেলাই উচিত। আর কথা না বাড়িয়ে হ্যারল্ড টেবিলের নিচ দিয়ে একটা ব্যাগ টেডের হাতে দেয়। টেড ব্যাগ নিয়ে উঠে চলে যায়, গিয়ে সেটা ফুড ডেলিভারি ভ্যানের পেছনে রেখে দেয়। কিন্তু ব্যাগটায় কি ছিল? সেই রাতে কেট, ফ্র্যাঙ্কলিন সহ আরও দুজন ইলেকট্রনিক দেয়ালের কাছে বোমা সেট করছিল ব্লাস্ট করে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু ইথান আগেই আন্দাজ করেছিল এমন কিছু হতে পারে। সে সেখানে এসে তাদের দিকে বন্দুক তাক করে থামিয়ে দেয়, তারপর গ্রেপ্তার করে স্টেশনে এনে আটকায়। আটকানোর পর ইথান কেটকে জিজ্ঞাসাবাদ করে, বলে আমাদের তো ডিল হয়েছিল, তুমি কথা দিয়েছিলে উল্টাপাল্টা কিছু করবে না, তবুও কেন করলে? কেট বলে ইথানের ব্রেন ওয়াশ হয়েছে বলেই সে কিছু বুঝতে পারছে না, খুব দ্রুতই তারা সিয়াটেলে পৌঁছালে সব ঠিক হয়ে যাবে। ইথান বলে কিছুই ঠিক হবে না, আমি তোমাদের প্ল্যান বানচাল করে দিয়েছি। কেট আত্মবিশ্বাসের সঙ্গে বলে কিছুই থামেনি, মাত্র শুরু হলো সব। তখন ইথানের হঠাৎ খেয়াল হয় কেটের স্বামী হ্যারল্ড সেখানে নেই। তাহলে কি সে অন্য কোথাও অন্য কোনো প্ল্যানে আছে, প্ল্যান বি? ইথান কেটকে জিজ্ঞেস করে হ্যারল্ড কোথায়, তোমাদের আর কি প্ল্যান আছে? কেট কোনো উত্তর দেয় না, কিন্তু ইথান বুঝে যায় কোথাও না কোথাও আরেকটা চক্রান্ত চলছে। এদিকে রাতে বেন কাউকে না জানিয়ে জানালা দিয়ে লুকিয়ে বাসা থেকে বের হয়, গিয়ে অ্যামির সঙ্গে দেখা করে। তাদের প্ল্যান অনেকটা দূরে যাওয়া, তাই অ্যামি ঠিক করেছে ফুড ডেলিভারির ভ্যানে লুকিয়ে উঠবে, তারপর বেরিয়ে যাবে। বেন বলে হেঁটে গেলেও তো হয়, কিন্তু অ্যামি জোর দেয় ভ্যানে উঠতেই হবে, বলে সে আগেও এভাবে গেছে, কোনো রিস্ক নেই। টেড যখন ডেলিভারি দিতে যায় তখন তারা দুজন লুকিয়ে ভ্যানে উঠে বসে থাকে, আর সেই ভ্যানেই ছিল হ্যারল্ডের দেওয়া ব্যাগটা, যার ভেতরে মিউজিক বক্সের মধ্যে লুকানো ছিল বোমা। এদিকে ইথান কেটের কাছ থেকে বেরিয়ে দ্রুত প্যামের কাছে যায়, সব খুলে বলে আর হ্যারল্ডের লোকেশন বের করতে বলে। সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে প্যাম সার্চ করে জানায় শেষবার হ্যারল্ডকে বিয়ার গার্ডেন বারে দেখা গেছে। ফুটেজে দেখা যায় হ্যারল্ড টেডের সঙ্গে বসে আছে এবং টেবিলের নিচ দিয়ে একটা ব্যাগ তার হাতে দিচ্ছে। ইথানের আর বুঝতে বাকি থাকে না ব্যাগে বোমা আছে। সে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ে যে রোডে টেড নিয়মিত ফুড ডেলিভারি করে। এদিকে ট্রাকের ভেতর ব্যাগটা দেখে অ্যামি ব্যাগ খুলে মিউজিক বক্স বের করে, তারপর মিউজিক বক্সটা অন করে রেখে দুজন একটু দূরে গিয়ে বসে একটু অন্তরঙ্গ সময় কাটানোর জন্য। অন্যদিকে হ্যারল্ড আরও দুজন সঙ্গীকে নিয়ে ইথানকে স্লো করার জন্য রাস্তায় একটা বড় বাক্স রেখে দেয়। ইথান বাক্সটা ধাক্কা দিয়ে সরিয়ে এগোতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কাজ হয়ে গেলে হ্যারল্ড আর তার সঙ্গীরা পালিয়ে যায়। ইথান তখন দৌড়ে সেই রোডের দিকে ছুটতে থাকে, ডেলিভারি ভ্যানটা দেখে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে মিউজিক বক্স অনেকক্ষণ চলায় বোমা অ্যাক্টিভেট হয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। অ্যামি আহত অবস্থায় ইথানের দিকে এগিয়ে আসে। ইথানের চোখ পড়ে, রক্তাক্ত বেন নিথর হয়ে পড়ে আছে। ইথান দ্রুত বেন আর অ্যামিকে হাসপাতালে নিয়ে যায়। বেনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, অ্যামিকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্যাম এসে ইথানকে আশ্বাস দেয় এই শহরে বাচ্চারাই সবচেয়ে বড় সম্পদ, বেনকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। কিন্তু বেন কি বেঁচে থাকবে? যাই হোক, অপারেশনের পর বেনকে লাইফ সাপোর্টে রাখা হয়। ডাক্তার ক্যারল জানায় 24 ঘন্টার মধ্যে যদি বেনের জ্ঞান ফিরে আসে তাহলে আর বড় কোনো চিন্তার কারণ নেই, কারণ তার ব্রেনে গুরুতর কোনো ইনজুরি হয়নি। খবর পেয়ে থেরেসা দ্রুত হাসপাতালে আসে এবং বেনের পাশেই থেকে যায়, আর ইথান নিজের দায়িত্বে ফিরে যায়। অন্যদিকে ইথানের গাড়ি স্লো করার জন্য
রাস্তায় যে বড় বাক্সটা রেখেছিল হ্যারল্ড, ইথান সেটা জোরে ধাক্কা দিলে তার গ্রুপের এরিক নামের একজন গুরুতর আহত হয়। সেই অবস্থাতেই হ্যারল্ড আর তার আরেক সঙ্গী অ্যালেন মিলে তাকে টেনে হিঁচড়ে বনের ভেতরে নিয়ে যায়। হাসপাতালে নিলে এই অপরাধের শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ভয়েই মারাত্মক আহত এরিককে হাসপাতালে নেওয়ার ঝুঁকি তারা নিতে পারে না। বিয়ার গার্ডেনে কাজ করা রুবি নামের মেয়েটিও কেট ও হ্যারল্ডের বিদ্রোহী দলের সঙ্গে যুক্ত, কিন্তু একথা ইথান বা নিয়ন্ত্রণকারী গ্রুপের কেউই জানে না। তাই রুবি তাদের সাথে না গিয়ে নিজের কাজে ফিরে যায়। বনের ভেতরে তাদের গ্রুপের আরেকজন এসে হ্যারল্ডকে পানি ও আরও কিছু জরুরি জিনিস দিয়ে যায় বেঁচে থাকার জন্য। তার কাছ থেকে হ্যারল্ড জানতে পারে কেট সহ আরও 3 জন ধরা পড়েছে। এদিকে কেট এখনও স্বপ্নে দেখে এই শহরে আসার শুরুর দিকে তার জীবন কেমন ছিল। তখন সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। ডেভিড তাকে একটা সম্পূর্ণ সাদা ঘরে আটকে রেখে পর্যবেক্ষণ করত। অবস্থা বেশি খারাপ হলে প্যাম তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অচেতন করে রাখত। কেটের ওপর তখন ভয়াবহ মানসিক চাপ গিয়েছিল। সবকিছুই তার স্পষ্ট মনে আছে। এই বিস্ফোরণের ঘটনার পর ডেভিড দিশেহারা হয়ে পড়ে। সে ভেঙেও পড়ে। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও মানুষ বিদ্রোহ করছে, কিন্তু উপায় নেই। সে আর প্যাম ঠিক করে এই ঘটনাকে বিদ্রোহীদের হামলা হিসেবে প্রকাশ হতে দেওয়া যাবে না, তাতে শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। তাই তারা সিদ্ধান্ত নেয় ঘটনাটাকে গ্যাস বিস্ফোরণ হিসেবে প্রচার করা হবে। আর সমালোচনা যাতে বেশি না হয় সেই জন্য একটি বড় পাবলিক ফেস্টিভ্যাল আয়োজন করার পরিকল্পনাও করে। মানুষ আনন্দে মেতে থাকলে সবকিছু আবার স্বাভাবিক মনে হবে। এই বিস্ফোরণ নিয়ে কেউ বেশি মাথা ঘামাবে না। পরদিন সকালে ডেভিড বিয়ার গার্ডেনে বসে পাবলিকের প্রতিক্রিয়া সরাসরি দেখার জন্য। সে দেখে আর্লিন একজন মহিলার সঙ্গে আলোচনা করছে গতরাতের বিস্ফোরণ কী কারণে হতে পারে তা নিয়ে। তখনও অ্যামি, বেন আর টেড হাসপাতালে ভর্তি। আর্লিন বলে এমন বিস্ফোরণ বোমা ছাড়া আর অন্য কিছুর কারণে হওয়া সম্ভব নয়। তারপর সে ডেভিডের মতামত জানতে চায়। ডেভিড শান্ত গলায় বলে এমন দুর্ঘটনা এই সুন্দর শহরের জন্য খুবই দুঃখজনক, কিন্তু বোমার বিস্ফোরণ হয়েছে এমন গুজব ছড়ানো ভালো নয়। ঠিক তখনই রুবি কাজে আসে। কিছুক্ষণ পর ফোন বেজে ওঠে। রুবি কল রিসিভ করলে তাকে ফেস্টিভ্যালের কথা জানানো হয়। সে বারে থাকা সবাইকে জানিয়ে দেয় ফেস্টিভ্যালে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ফোনে কথা বলার সময় রুবির দিকে ডেভিডের চোখ পড়ে। সে খেয়াল করে রুবির চুলে পাইন গাছের ডালপালা লেগে আছে। সঙ্গে সঙ্গে ডেভিডের সন্দেহ জাগে। সে দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে রুবির লোকেশন ট্রেস করতে বলে, কারণ রুবি দেরিতে কাজে এসেছে। তার ওপর চুলে পাইন গাছের চিহ্ন, তার মানে সে বনে গিয়েছিল। কিন্তু এত সকালে বনে কেন? লোকেশন ট্রেস করে দেখা যায় রুবি নাকি তার বাসার রুমেই আছে, অথচ ডেভিড তো নিজ চোখে তাকে বাড়ি দেখেছে। সন্দেহ আরও বেড়ে যায়। সে নিজেই কম্পিউটারে বসে রুবির রুমের ক্যামেরা অন করে আর দেখে রুমটা ফাঁকা। এদিকে হাসপাতাল থেকে বের হয়ে ইথান আবার স্টেশনে যায় কেটের কাছে। সে জানতে চায় হ্যারল্ড আর তার দলের বাকি লোকজন কোথায়, তারা কি প্ল্যান করছে। তারপর কেটকে জানায় হ্যারল্ডের কারণেই গতরাতে বিস্ফোরণ হয়েছে আর বেন প্রায় মারা যেতে বসেছিল। এই কথা শুনে কেট বলে হয়তো টাইমারের কোনো সমস্যা হয়েছে, কারণ বোমাটার বিস্ফোরণ হওয়ার কথা ছিল ইলেকট্রনিক দেয়ালের কাছে। কেট তখন ইথানকে খোঁচা দিয়ে বলে সে এখনও অন্যের নির্দেশে চলছে, নিজের মন দিয়ে ভাবছে না, যেমনটা সে সেই জঙ্গি হামলার সময় করেছিল। কিন্তু ইথান জানায় এবার সে কারো নির্দেশে কাজ করছে না। সে যা করছে তাতে শহরের সবাই বাঁচবে। ইথান আবার বলে বাইরের পৃথিবীতে সত্যি আর কিছু নেই। সময় থাকলে সে কেটকে নিয়ে গিয়ে সব দেখিয়ে আনতো, কিন্তু এখন আর সময় নেই। তাই কেট যেন হ্যারল্ডের লোকেশন জানায়, কিন্তু কেট রাজি হয় না। কেট বলে সে তার গ্রুপের সবাইকে কথা দিয়েছে ওয়েওয়ার্ড পাইন্স থেকে বের করে আনার। তারা তাকে বিশ্বাস করেছে, তার কথায় কাজ করেছে। এখন সে সব ফাঁস করে কাউকে ধোকা দিতে পারবে না। কেটের এই অবস্থান দেখে ইথান বুঝে যায় তার কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া যাবে না। রাগে সে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডেভিড নিশ্চিত হয় রুবিও বিদ্রোহীদের সঙ্গে জড়িত। সে হতাশ হয়ে প্যামের কাছে বলে শহরের সর্বত্র ক্যামেরা, মাইক্রোফোন থাকা সত্ত্বেও আর 24 জন লোক সারাক্ষণ নজরদারিতে থাকা সত্ত্বেও কিভাবে তারা বোমা বানাচ্ছে, আক্রমণ করছে, প্ল্যান করছে। নিশ্চয়ই নজরদারির দায়িত্বে থাকা কারো না কারো সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। ডেভিড প্যামকে নির্দেশ দেয় নজরদারি কাজে যুক্ত সবাইকে জিজ্ঞাসাবাদ করতে। প্যাম শুরুতে আপত্তি করে। সে বলে ভলেন্টিয়ারদের সে বিশ্বাস করে, তাদের জিজ্ঞাসাবাদ মানে অবিশ্বাস দেখানো, যার খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু ডেভিড অনড় থাকে। বাধ্য হয়ে প্যাম জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তেমন কিছু বের হয় না। তবে রেজি নামের একজন বলে মানুষের ব্যক্তিগত কথাবার্তা শুনতে তার অস্বস্তি লাগে। তার মনে হয় এটা ঠিক হচ্ছে না।
তাই সে মাঝে মাঝে মাইক্রোফোন বন্ধ করে দেয়। প্যামের এই জিজ্ঞাসাবাদ নিজের রুমে বসে লাইভ দেখছিল ডেভিড। এদিকে হাসপাতালে বেনের জ্ঞান ফিরে সে প্রথমেই অ্যামির কথা জিজ্ঞেস করে। থেরেসা জানায় অ্যামি সুস্থ আছে। বেন তখন থেরেসাকে অ্যামির কাছে যেতে বলে। থেরেসার বেরোনোর অপেক্ষায় দাঁড়িয়েছিল মেগান। থেরেসা বেরোতেই মেগান বেনের কেবিনে ঢোকে। সে বেনকে বলে এই দুর্ঘটনার জন্য হ্যারল্ড দায়ী, অথচ ইথান একসময় হ্যারল্ডকে নিজের কাস্টাডিতে নিয়েও ছেড়ে দিয়েছিল। যদি সেদিন ছেড়ে না দিত তাহলে আজ এই দুর্ঘটনা ঘটত না। কথার ফাঁকে ফাঁকে সে বেনকে ইথানের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করে। এরপর বলে এমন একটি টেররিস্ট অ্যাটাক থেকে বেঁচে ফেরায় বেন এখন স্কুলে, এমনকি শহর জুড়ে একরকম হিরো। হয়তো একদিন তাকেই বড় সিদ্ধান্ত নিতে হবে, নেতৃত্ব দিতে হবে। অন্যদিকে বনের ভেতরে গুরুতর অসুস্থ অবস্থায় মারা যায় এরিক। হ্যারল্ড তাকে কবর দিতে চাইলে তার আরেক সঙ্গী অ্যালেন বলে এরিক এই শহর নামের জেলখানা থেকে মুক্ত হতে গিয়ে মারা গেছে। সে চায় না এই আবদ্ধ জায়গাতেই এরিককে দাফন করা হোক। সে তাকে দেয়ালের বাইরে মুক্ত পৃথিবীতে কবর দিতে চায়। হ্যারল্ড তার কথায় সায় দেয়। তাহলে কি দেয়াল ভেঙে বের হওয়ার জন্য তাদের আরও কোনো প্ল্যান আছে? যাই হোক, হ্যারল্ড আর অ্যালেন একটা গ্যারেজের সামনে গিয়ে ক্যামেরা ভেঙে ফেলে, যাতে ক্যামেরার মাধ্যমে কেউ তাদের দেখতে না পারে। এরপর তারা বিশাল একটা ট্রাক চুরি করে নিয়ে যায়। হ্যারল্ড প্রথমে রাজি ছিল না, কিন্তু অ্যালেন বলে এমনিতেও মরতে হবে, তাহলে শেষ চেষ্টা করেই মরব, তার আগে না। বাধ্য হয়ে হ্যারল্ডও রাজি হয়। এদিকে ডেভিডের পরিকল্পনা অনুযায়ী ওয়েওয়ার্ড পাইন্সের ফেস্টিভ্যাল শুরু হয়। সবাই একসাথে জড়ো হয় আনন্দ করার জন্য। ডেভিড মেয়রকে বলে জনতার উদ্দেশ্যে এমন একটা ভাষণ দিতে যাতে তারা আবার উদ্যম ফিরে পায়। মেয়র ভাষণ শুরু করতেই ইথান সেখানে এসে পড়ে। সে স্টেজে উঠে সবাইকে বলে যার যার কাজে নিরাপদে ফিরে যেতে, সম্ভব হলে বাড়িতেই থাকতে, কারণ বিদ্রোহীরা ইতিমধ্যে একবার আক্রমণ করেছে, আবার করবে না এমন নিশ্চয়তা নেই। এই কথা শুনে লোকজন ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে শুরু করে। ইথান ডেভিডকে জিজ্ঞেস করে এসব করার আগে আমাকে জানানো হলো না কেন? ডেভিড বলে আমি তোমার ইনভেস্টিগেশনে বাধা দিতে চাইনি। ইথান বলে যা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে, এখন সেটা ঠিক করার চেষ্টা করা ছাড়া উপায় নেই। সেখান থেকে ইথান হাসপাতালে যায় বেনকে দেখতে। এদিকে টেড আর বেঁচে নেই। ব্লাস্টের শরীর পুড়ে সে হাসপাতালে মারা গেছে। ইথান বেনের কাছে গেলে বেন তিক্তভাবে বলে আমি শুনেছি বোমা বানানো লোকটাকে তুমি ধরেও ছেড়ে দিয়েছিলে, তাই এসব হয়েছে। লোকটা কেটের হাজবেন্ড বলি কি তুমি তাকে ছাড়লে? তোমার কাজ তো আইন প্রয়োগ করা, অথচ তুমি স্বজনপ্রীতি দেখাচ্ছ। ইথান শান্তভাবে বোঝায় অনেক সময় অপরাধীকে ছেড়ে দিতে হয় শুধু তাদের ওপর নজর রাখার জন্য, কারা কারা জড়িত সেটা বের করতে। কেট আমার অপরিচিত হলেও আমি একই কাজ করতাম। থেরেসা বুঝতে পারে এসব কথা হয়তো মেগানি বেনের মাথায় ঢুকিয়েছে। সে বেনকে জিজ্ঞেস করতে যায় তোমার টিচার কি তোমাকে এসব বলেছে? ঠিক তখন অ্যামি এসে পড়ে। ইথান আর থেরেসা দুজনকে স্পেস দেয়। বেরিয়ে আসার সময় ইথান বেনকে বলে যায় পরে এই বিষয়ে কথা বলবে। বেনের রুম থেকে বের হয়ে থেরেসা আর ইথান হসপিটালের ওয়েটিং রুমে বসে। সেখানেই ইথান থেরেসাকে নিজের জীবনের একটা ঘটনা বলে, যেটা এজেন্ট থাকা অবস্থায় সিক্রেট থাকার কারণে কখনো বলতে পারেনি। চেপে রাখতে রাখতে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। ইথান বলে একবার এক টেরোরিস্ট অ্যাটাকে 621 জন মানুষ মারা গিয়েছিল। সে হামলাকারীকে অ্যাটাকের আগেই গ্রেপ্তার করেছিল, কিন্তু হেডকোয়ার্টারের নির্দেশে লোকটা দোষী জেনেও তাকে ছেড়ে দিতে হয়েছিল। যদি সেদিন না ছাড়তো তাহলে সেই ট্র্যাজেডি হতো না। ঘটনার পর সে ভীষণ ট্রমায় চলে যায়। তখনই কেটকে সে পার্টনার হিসেবে পায়, যার কাছে সে ভেতরের সব কথা শেয়ার করতে পেরেছিল। আর সেই দুর্বলতার মুহূর্তেই সে কেটের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিল, যেটা ছিল তার জীবনের বড় ভুল। থেরেসা তখন ইথানের অবস্থা বুঝতে পারে, তাকে মাফও করে দেয়। কেটকে নিয়ে ইথানের ওপর যে ক্ষোভ ছিল সেটাও অনেকটা কমে যায়। ইথান বলে অন্ধভাবে অর্ডার ফলো করে একবার ভুল করেছি, কিন্তু একই ভুল আর করব না। এবার আমি কারো নির্দেশে চলব না, নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করব। ঠিক তখনই তার কাছে কল আসে। ট্রাকের গ্যারেজের দিকে কোনো ঘটনা ঘটেছে, তাকে সেখানে যেতে হবে। ইথান থেরেসার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। ইথান চলে যেতেই থেরেসা হঠাৎ খেয়াল করে মেগান পাশে দাঁড়িয়ে আছে। মেগান ইচ্ছা করেই একটা চামচ ফ্লোরে ফেলে থেরেসার মনোযোগ টেনে এনেছিল। সে বলে আমি বেনকে দেখতে এসেছি। থেরেসা সরাসরি বলে তুমি বেনের মাথায় যা ঢোকাচ্ছ সেটা শুধু ইথান আর আমাকে তার চোখে ছোট করার জন্য, কিন্তু তুমি এটা কেন করছো? মেগান শান্তভাবে বলে বাচ্চারাই ওয়েওয়ার্ড পাইন্সের ভবিষ্যৎ। শহরের ভবিষ্যৎ সুন্দর করতে
আমি শুধু সাহায্য করছি। থেরেসা কঠোর গলায় বলে দেয়। মেগান যেন তার পরিবার থেকে, বিশেষ করে বেনের কাছ থেকে দূরে থাকে, তাদের ব্যক্তিগত বিষয় যেন হস্তক্ষেপ না করে। এদিকে ইথান ট্রাকের গ্যারেজে গিয়ে জানতে পারে কেউ ক্যামেরা ভেঙে ট্রাক চুরি করে নিয়ে গেছে। গ্যারেজের মালিক আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, আবার কি কোথাও ব্লাস্ট হবে? ইথান সন্দেহ প্রকাশ করে বলে, বিদ্রোহীরা হয়তো ট্রাকটাকে বোমা হিসেবে ব্যবহার করবে দেয়াল ভাঙার জন্য। এদিকে ডেভিড জেলে কেটের সঙ্গে দেখা করতে যায়। শহরের সবাই তাকে সাইকিয়াট্রিস্ট হিসেবেই চেনে, ডক্টর জেকিন্স নামে। মানসিক সমস্যা বা দুঃস্বপ্ন হলে সবাই তার কাছেই থেরাপি নিতে যায়। কেটও যেত। ডেভিড কেটকে জিজ্ঞেস করে, পালানোর প্ল্যান করেছিলে, তার আগে আমার কাছে এলে না কেন? আমাকে বললে না কেন? কেট ঠান্ডা গলায় বলে, আমি তোমার আসল নাম জানি, আর এটাও জানি তুমি এই শহরের নিয়ন্ত্রকদের সঙ্গে জড়িত। তারপর কেট প্রশ্ন করে, এটা কি ধরনের শহর? এখানে কি ধরনের এক্সপেরিমেন্ট চলছে? ডেভিড বলে, তোমার তো সবচেয়ে ভালো সিটিজেন হওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম তোমাকে সামলাতে পারলে বাকিদেরও সামলাতে পারবো। কাউকে শাস্তি দিতে হবে না, কাউকে মারতে হবে না, অথচ তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে অন্যদেরও টেনে এনেছো। আজ টেড মৃত, তোমার আরো দুজন সঙ্গী আহত, বাকিরা পলাতক। ধরা পড়লেই মৃত্যুদণ্ড হবে। কেট পাল্টা বলে, তোমরা যদি সত্যিটা না বলে সবাইকে অন্ধকারে রাখো তাহলে বিদ্রোহ হবেই। সত্যিটা জানতে চাওয়াটা তো স্বাভাবিক। ডেভিড বলে, আমি সত্যি থেকে দূরে রাখছি তাদের বাঁচানোর জন্য। এখানে একটাই বেছে নিতে হবে, মুক্তি না হয় বেঁচে থাকা। দুইটা একসাথে এই শহরে সম্ভব নয়। কেট জিজ্ঞেস করে, এই সিদ্ধান্ত কে নিয়েছে? সবার জীবন নিয়ে এমন করার অনুমতি তোমাকে কে দিল? ডেভিড রেগে গিয়ে উঠে দাঁড়ায়। যাওয়ার আগে বলে, এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তারপর বেরিয়ে যায়। নিজের আস্তানায় ফিরে ডেভিড প্যামের সঙ্গে কথা বলে। নজরদারিতে থাকা লোকদের জিজ্ঞাসাবাদে কি বেরিয়েছে জানতে চায়। প্যাম বলে, কারো কথায় সন্দেহজনক কিছু ছিল না, আর সন্দেহে মানুষ মেরে ফেললে প্রিজার্ভ করে রাখা মানুষের সংখ্যাই কমতে থাকবে। স্বাধীনতার জন্য লড়াই করা দোষ নয়, তুমি উল্টো মানুষ কমিয়ে মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। ডেভিড প্যামের কথা শোনে না। সে বলে, মেরে ফেলতে হবে না, অন্য শাস্তি দেওয়া হবে। তারপর জিজ্ঞাসাবাদে যাকে একটু সন্দেহজনক মনে হয়েছিল সেই রেজিকে আবার অচেতন করে ঘুমে পাঠিয়ে দেয়। প্যাম ডেভিডের এই স্বৈরাচারী মনোভাবের সঙ্গে একমত হতে পারে না, কিন্তু সে বরাবরই ভাইয়ের পাশে থেকেছে, এবারও প্রতিবাদ করে না। এদিকে ট্রাক নিয়ে হ্যারল্ড শহরের শেষ প্রান্তের দিকে যায়। বন থেকে এরিকের লাশ ট্রাকে তোলে। পরিকল্পনা একটাই, দেয়াল ভেঙে ওপাশে গেলেই মুক্তি। কিন্তু হ্যারল্ড হঠাৎ থেমে যায়। সে অ্যালেনকে বলে, আমি কেটকে ফেলে যেতে পারবো না। অ্যালেন জানায়, রাত পর্যন্ত আমি ইলেকট্রনিক দেয়ালের কাছে তোমার জন্য অপেক্ষা করব। তারপরও যদি না আসো আমি একাই বের হয়ে যাব। বলে সে ট্রাক নিয়ে চলে যায়, আর হ্যারল্ড একা রাস্তায় হাঁটতে থাকে। এই সময় ইথানও গাড়ি নিয়ে সেখানে এসে পড়ে। ইথানকে দেখে হ্যারল্ড পালাতে বনের দিকে দৌড় দেয়। ইথান গাড়ি থেকে নেমে পিছু নেয় এবং ধরে ফেলে। ইথান জিজ্ঞেস করে, তোমার সঙ্গে আর কারা জড়িত? ট্রাকটা কোথায় আছে? হ্যারল্ড বলে, আর কেউ জড়িত না, সব আমি একাই করেছি। কোনো উত্তর না পেয়ে ইথান হ্যারল্ডকে একটা গাছের সঙ্গে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখে। হ্যারল্ড তখন নিচু গলায় বলে, তুমি দেরি করে ফেলেছ। এদিকে অ্যালেন ট্রাক নিয়ে ইলেকট্রনিক দেয়াল ভেঙে বাইরে বের হয়ে যায়। সে ট্রাক থেকে এরিকের লাশ নামিয়ে মুক্ত পৃথিবীতে এক মুহূর্ত স্বস্তি নিয়ে বসে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকে না। সঙ্গে সঙ্গে একদল অ্যাবিস এসে অ্যালেন আর এরিকের লাশটাকে ছিঁড়ে খেতে শুরু করে। তারপর একটি অ্যাবিস দেখে ট্রাকের নিচ দিয়ে ওয়েওয়ার্ড পাইন্সের ভেতরে ঢোকার একটা পথ আছে। সে সেদিকে এগোয়। তাহলে কি অ্যাবিস এবার শহরের ভেতরে ঢুকে পড়বে? যাই হোক, একটি অ্যাবিস ট্রাকের নিচের ফাঁকা জায়গা ব্যবহার করে ইলেকট্রনিক দেয়ালের ভেতরের দিকে ঢুকে পড়ে। কিন্তু ততক্ষণে ইথান সেখানে পৌঁছে গেছে। সে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে অ্যাবিসটাকে মেরে ফেলে। এরপর ট্রাকের নিচ দিয়ে যখন আরও অ্যাবিস ভেতরে ঢোকার চেষ্টা করছিল তখন ইথান ট্রাকের টায়ারে গুলি করে। ফলে টায়ারের সব হাওয়া বের হয়ে যায়। ট্রাক বসে পড়ে এবং নিচের ফাঁকা জায়গাটা বন্ধ হয়ে যায়। এর ফলে আর কোনো অ্যাবিস ভেতরে ঢুকতে পারে না। এদিকে শেরিফের স্টেশনের একটি ছেলে কেটকে এবং আরেকটি ছেলে কেটের বাকি 3 জন সঙ্গীকে আটকে রেখেছিল ইথান। তারা সবাই ভীষণ আতঙ্কে ছিল, কারণ যে কোনো সময় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। বিশেষ করে ফ্র্যাঙ্কলিন আরও বেশি ঘাবড়ে গিয়েছিল, কারণ ইথানের ছেলে বেন তাদের গ্রুপের কারণে আহত হয়েছিল। তার ধারণা ছিল ইথান প্রতিশোধ নিতে হলেও তাদেরকে মেরে ফেলবে। সে এই আশঙ্কার কথা কেটকে জানায়।
কিন্তু কেট তাকে শান্ত থাকতে বলে এবং জানায় যে সে নিশ্চিত ইথান এমন কিছু করবে না। সে ইথানকে খুব ভালোভাবেই চেনে। ইথান এমন মানুষ নয়। তবে ফ্র্যাঙ্কলিন এতে মোটেও আশ্বস্ত হয় না। সে বলে কেট সিয়াটেলে যে ইথানকে চিনত, এখনকার ইথান তার থেকে সম্পূর্ণ আলাদা। এখন সে ওয়েওয়ার্ড পাইন্সের হয়ে কাজ করে। এদিকে আর্লিন শেরিফ অফিসের বাইরে নিজের ডেস্কে বসে একাই তাস খেলছিল। ঠিক তখনই ওয়েওয়ার্ড পাইন্স একাডেমি স্কুলের 3 জন ছেলে অনুমতি না নিয়েই ভেতরে ঢুকে পড়ে। ঢুকেই তারা জানতে চায় শেরিফ কোথায়। আর্লিন জানায় শেরিফ নেই। এরপর তারা নিজেরাই বন্দীদের সেলের দিকে যেতে চাইলে আর্লিন তাদের আটকে দেয়। তাদের মধ্যে একজনের নাম জেসন। সে স্কুলের ফার্স্ট বয়। জেসন সেটা আর্লিনকে জানায়। তখন আর্লিন তাকে বলে সে ফার্স্ট বই হোক বা লাস্ট বই হোক, এখানে তার কোনো কাজ নেই। জেসন বলে তারাই এই শহরের ভবিষ্যৎ। শেরিফ ইথানের যেখানে বিদ্রোহীদের শাস্তি দেওয়ার কথা ছিল, সেখানে তিনি বিদ্রোহীদের আটকে রেখে শেল্টার দিয়েছেন। এটা ঠিক কাজ হয়নি। এর উত্তরে আর্লিন জেসন ও তার বাকি 2 সঙ্গীকে অপমান করে জানায় শেরিফের কাজ শেরিফই করবে। এসব বিষয়ে তাদের মাথা ঘামানোর দরকার নেই। এতে জেসন প্রচণ্ড অপমান বোধ করে এবং তারা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ইলেকট্রনিক দেয়ালের যে অংশটি ট্রাকের ধাক্কায় ভেঙে গিয়েছিল, সেটি মেরামত করতে ডেভিড লোকজন নিয়ে যায়। সেখানে ইথানও উপস্থিত ছিল। ডেভিড ইথানকে বলে যদি ইথান বিদ্রোহীদের আগেই শাস্তি দিত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না। জবাবে ইথান বলে এই ঘটনা ঘটেছে কারণ বিদ্রোহীরা জানে না দেয়ালের বাইরে কি আছে, আর ডেভিড তাদের সে কথা জানায়নি। কিন্তু ডেভিড এই দোষ নিজের কাঁধে নেয় না, বরং বলে ইথান যেভাবে সমস্যার সমাধান করতে চাইছে সেটা আর কাজে লাগছে না বলেই এই দুর্ঘটনা ঘটেছে। তখন ইথান ডেভিডকে তার কাজে নাক না গলাতে বলে এবং তাকে নিজের মতো করে কাজ করতে দিতে বলে। পরদিন সকালে ইথান হ্যারল্ডকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেখান থেকে ধরে শেরিফের স্টেশনে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য হ্যারল্ডকে একটি রুমে নেওয়া হলে সে বলে সে তার স্ত্রী অর্থাৎ কেটকে দেখতে চায়। কিন্তু ইথান জানায় আগে তাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই সে তাকে কেটের কাছে নিয়ে যাবে। ইথান হ্যারল্ডকে বসতে বলে এবং দেয়ালের বাইরে এরিক ও অ্যালেনের ওপর অ্যাবি যে ভয়াবহ অবস্থা তৈরি করেছে তা তাকে দেখায়। এরপর সে বলে হ্যারল্ড যদি বাকি বিদ্রোহীদের নাম না বলে এবং তারা গোপনে আবার দেয়াল ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে অ্যাবিস তাদের অবস্থাও এমনই করবে। শুধু তাই নয়, অ্যাবিস যদি শহরের ভেতরে ঢুকে পড়ে তাহলে শহরের মানুষও আর নিরাপদ থাকবে না। সবকিছু বুঝতে পেরে হ্যারল্ড পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে এবং ইথানকে বিদ্রোহীদের নামের একটি তালিকা দিয়ে দেয়। এদিকে প্যাম একদিন নিজের ফাইলের মধ্যেই তার ও ডেভিডের ছোটবেলার কিছু ছবি দেখছিল। ডেভিডের স্বৈরাচারী মনোভাব, একা একা নিজের মতো সিদ্ধান্ত নেওয়া, এসব সে মেনে নিতে পারছিল না। তার মনে হচ্ছিল শহরের মানুষদের আসল সত্যটা জানা উচিত, নইলে এমন বিদ্রোহের ঘটনা বারবার ঘটবে আর শহরের মানুষজনও বারবার বিপদের মুখে পড়বে। এই কারণেই থেরেসা যখন বেনের কেবিন থেকে বের হয়ে হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল তখন প্যাম তার দিকে এগিয়ে যায়। স্বাভাবিক কথাবার্তা বলতে বলতে সে থেরেসাকে ক্যামেরার আড়ালে নিয়ে যায়। তারপর নিচু স্বরে জিজ্ঞেস করে ইথান তো তাকে সবকিছুই বলেছে, সে কি ইথানকে বিশ্বাস করেছে? থেরেসা জানায় সে এখন আর বুঝতে পারছে না কি বিশ্বাস করবে আর কি করবে না। প্যাম তার কথায় সম্মতি জানিয়ে বলে অন্ধভাবে কিছু বিশ্বাস না করাই ভালো। এরপর সে গোপনে থেরেসার হাতে কার্ডের মতো কিছু একটা গুজে দেয়, দিয়ে বলে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে এবং আপাতত মেইন রোড নিরাপদ নয়, তাই যেন বক্স রোড হোম রোড দিয়েই বাড়ি ফেরে। এটা ছিল থেরেসার প্রতি প্যামের একটা স্পষ্ট ইঙ্গিত, আর থেরেসা সেটি বুঝতেও পারে। লিফটে উঠে সে গোপনে দেখে কার্ডটি আসলে একটি রেস্ট্রিক্টেড এরিয়ায় প্রবেশের চাবি। যাই হোক, এদিকে ইথান হ্যারল্ডের কাছ থেকে পাওয়া বিদ্রোহীদের নামের তালিকা নিয়ে কন্ট্রোল রুমে যায় তাদের ট্রেস করার জন্য। তার সঙ্গে ডেভিডও ছিল। নামগুলো সার্চ করা হলে দেখা যায় তারা সবাই একই জায়গায়, বিয়ার গার্ডেন বারে, কিন্তু সেখানে ক্যামেরা অন করতেই দেখা যায় বার পুরোপুরি ফাঁকা। ডেভিড তখন বারটেন্ডারকে ফোন করে খোঁজ নিতে বলে। কিছুক্ষণ পর জানা যায় বিদ্রোহীরা সবাই নিজেদের শরীর থেকে মাইক্রোচিপ খুলে একটি গ্লাসে রেখে সেখান থেকে চলে গেছে। কিন্তু তারা কোথায় গেছে আর কি বা করতে গেছে? ডেভিড সিদ্ধান্ত নেয় পুরো দেয়ালের এরিয়ার ওপর নজর রাখা হবে। কিন্তু একসঙ্গে 5000 ক্যামেরার ওপর নজর রাখা কি সম্ভব? তার উপর এমন জায়গাও তো থাকতে পারে যেগুলো ক্যামেরার আওতার বাইরে। এদিকে প্যামের নির্দেশনা অনুযায়ী থেরেসা আবার প্লট 33-এ আসে।
সেখানে পৌঁছেই সে আগে ক্যামেরাটি ভেঙে ফেলে। তারপর ছোট্ট কাঠের ঘরটিতে ঢুকে মাটির নিচে যাওয়ার একটি দরজা দেখতে পায়, অর্থাৎ সেখানে কিছু আন্ডারগ্রাউন্ড ব্যবস্থা আছে। দরজাটি খুলে সে নিচের দিকে নামার সিঁড়ি দেখতে পায় এবং নেমে যায়। এদিকে হাসপাতালে অ্যামির অবস্থা মোটামুটি স্থিতিশীলই ছিল, কিন্তু হঠাৎ করেই তার অবনতি ঘটে এবং তাকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয়। অ্যামির অবস্থায় বেন সম্পূর্ণ ভেঙে পড়ে। এই সুযোগটাই নেয় মেগান। অ্যামির অবনতি হওয়াকে কেন্দ্র করে সে স্কুলের স্টুডেন্টদেরকে উস্কে দিতে শুরু করে, এমনকি বেনকেও বোঝায় তার বাবা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণেই আজ অ্যামির এই অবস্থা। ইথান যদি হ্যারল্ডকে ছেড়ে না দিত তাহলে আজ অ্যামিকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হতো না, আর বেনেরও এমন অবস্থা হতো না। সে আরও বলে, অপরাধীদের এখনও শাস্তি দেওয়া হয়নি, তাই ফার্স্ট জেনারেশনেরই উচিত নিজেদের হাতে অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, নিজেদের ভবিষ্যৎ নিজেরাই সুরক্ষিত করা। হাসপাতালের বাইরে স্টুডেন্টরা শুধু তার কথার অপেক্ষায় আছে। এরপর মেগান বেনকে সঙ্গে নিয়ে হাসপাতালের নিচে যায় স্টুডেন্টদের সামনে কথা বলার জন্য। সেখানে জেসন সহ বাকি স্টুডেন্টরা অপেক্ষা করছিল, আর পুরো এই দৃশ্য কন্ট্রোল রুম থেকে দেখছিল ডেভিড ও ইথান। যাই হোক, সবার সামনে এসে বেন বলে, অ্যামি খুব ভালো একজন মানুষ, কিন্তু বিদ্রোহীদের হামলায় আজ সে প্রায় মরতে বসেছিল। তাই যারা নিয়ম ভঙ্গ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, কারণ নিয়ম ঠিকভাবে পালন করার উপরেই তাদের বাঁচা মরা নির্ভর করছে। এরপর সে সবার কাছে দুঃখ প্রকাশ করে বলে, তার বাবা ইথান অপরাধীদের শাস্তি দেননি, তিনি ঠিকমতো কাজ না করাতেই শহরে এমন দুর্ঘটনা ঘটেছে। শুধু অ্যামির ঘটনাই নয়, আরও একটি দুর্ঘটনার কথা সে শুনেছে। এই কথা শুনে জেসন বেনকে জিজ্ঞেস করে, ইথান কবে বিদ্রোহীদের মারবে? বেন জানায় ইথান তাদের মারবে না। এটা শুনে জেসন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তার সঙ্গে তার দুই সঙ্গীও যায়। ইথান বুঝতে পারে কোনো ঝামেলা হতে যাচ্ছে, তাই সে সোজা স্টেশনের দিকে রওনা দেয়। এদিকে উগ্রভাবে জেসন আর তার দলকে স্টেশনের দিকে আসতে দেখে আর্লিন দরজা লক করে দেয়, কিন্তু জেসন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভয়ে আর্লিন নিয়ন্ত্রকদের কল করতে গেলে জেসন টেলিফোন ভেঙে ফেলে এবং তাকে চাবি দিতে বলে। আর্লিন ক্যামেরার দিকে তাকায় এই আশায় যে কেউ তাকে সাহায্য করতে আসবে, কিন্তু জেসন ঠান্ডা গলায় বলে কেউ আসবে না, কারণ নিয়ন্ত্রকেরা তাদেরই পক্ষে। এছাড়া তারা তো বিদ্রোহীদের হাত থেকে ওয়েওয়ার্ড পাইন্সকে রক্ষা করছেই। এই সবকিছু ক্যামেরার মাধ্যমে ডেভিড দেখছিল, কিন্তু সে কোনো পদক্ষেপ নেয়নি। জেসন আর্লিনকে হ্যান্ডকাপ পরিয়ে বেঁধে রাখে, তারপর চাবি দিয়ে অস্ত্রের লকার খুলে বন্দুক বের করে। জেসনের এসব কাজ দেখে কেট তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে ছোটবেলা থেকেই সে জেসনকে চেনে। জেসন তাদের দোকানে খেলনা নিতে আসতো। সে খুব ভালো ছেলে, এমন কিছু না করতে অনুরোধ করে যাতে পরে তাকে অনুতপ্ত হতে না হয়। জেসনের সঙ্গে থাকা দুই সঙ্গীও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেসনের মাথায় তখন কারো কথাই ঢুকছিল না। সে সেলের দরজা খুলে বন্দুকের নল দিয়ে গুঁতো মেরে কেটকে ফেলে দেয়। তারপর বাকিদের সেল থেকে বের করে হাঁটু গেড়ে বসতে বলে। একে একে হ্যারল্ড, ফ্র্যাঙ্কলিন সহ সবাইকে গুলি করে মেরে ফেলে। এরপর যখন সে কেটকে গুলি করতে যাবে ঠিক তখনই ইথান সেখানে এসে পৌঁছায় এবং জেসনকে থামাতে তার পেটে গুলি করে। ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখে ডেভিড ভেঙে পড়ে। তার এত সুন্দরভাবে গড়ে তোলা শহর কিভাবে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। ইথান জেসন ও তার দুই সঙ্গীকে সেলে বন্দি করে। তারপর কেটের কাছে গিয়ে তাকে মুখ খুলতে বলে। কেটকে বোঝায় সে যদি কথা না বলে তাহলে আরও অনেক মানুষ এভাবেই মরবে। ইথান হ্যারল্ডের দেওয়া বিদ্রোহীদের তালিকা দেখিয়ে তাদের লোকেশন জানতে চায়, যাতে তাদের ধরে এনে সেলে রেখে নিরাপদে রাখা যায়। এই কথা শুনে কেট ব্যঙ্গ করে বলে, ইথান তো হ্যারল্ডকেই নিরাপত্তা দিতে পারেনি। এরপর সে ইথানকে অনুরোধ করে তাকে জনসম্মুখে শাস্তি দিতে, না হলে আরও অনেক মানুষ মরবে। কারণ কেট বিদ্রোহী হিসেবে মারা না গেলে জেসনের মতো আরও অনেকে আইন নিজের হাতে তুলে নিতে চাইবে, আর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। কেট জানায় সে নিজের জন্য আর কোনো মানুষকে মরতে দিতে পারে না, কিন্তু ইথান তাকে মারতে চায় না। তখন কেট বলে সুযোগ পেলে কেউ না কেউ তাকে মারবেই, তার চেয়ে ইথানের হাতেই মরা ভালো, অন্তত তাতে আর ঝামেলা বাড়বে না। এই কথোপকথনের মাঝেই থেরেসা সেখানে এসে জানায় সে এমন কিছু পেয়েছে যা ইথান ও কেটের দেখা উচিত। এরপর সে দুজনকে নিয়ে প্লট 33-এ যায়। সেখানে মাটির নিচে একটি টানেলের মতো জায়গা এবং একটি রুম ছিল। থেরেসা প্যামের দেওয়া আইডি ব্যবহার করে ভেতরে ঢোকে। সেটি ছিল একটি কম্পিউটার রুম। থেরেসা একটি কম্পিউটার অন করে অনেক ভিডিওর মধ্য থেকে একটি ভিডিও চালু করে। ভিডিওটি ছিল অ্যাডামের। রেকর্ডিংয়ে অ্যাডাম জানায় তখন সময় 15 সেপ্টেম্বর 4020 সাল, অর্থাৎ ইথান জেগে ওঠার প্রায় 8 বছর আগের ঘটনা।
ভিডিওতে অ্যাডাম জানায় সে শহরের দিকে গিয়েছিল, কিন্তু সেখানে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই অবশিষ্ট নেই। ক্যামেরা ঘুরিয়ে সে দৃশ্যটি দেখায়ও। সে বলে এখন পুরো পৃথিবীর অবস্থাই এমন, পৃথিবীতে এখন অ্যাবিসদের রাজত্ব। এই ভিডিও এবং বাইরের পৃথিবীর বাস্তব অবস্থা সরাসরি দেখে থেরেসা ও কেট অবশেষে ইথানের কথা বিশ্বাস করে। তখন কেট ইথানকে জিজ্ঞাসা করে, তাহলে ডেভিড কেন শহরের সবাইকে সত্যিটা জানায়নি? ইথান বলে ডেভিড সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে, এই কারণেই সে সত্য লুকিয়েছে। এরপর ইথান থেরেসাকে বলে মাঝরাতের আগে যত বেশি সম্ভব মানুষকে এখানে এনে ভিডিওগুলো দেখাতে, শহরের সবাইকে সত্য জানাতে হবে। ইথান পরিকল্পনা করে মাঝরাতে কেটকে শাস্তি দেওয়ার কথা বলে সবাইকে একত্র করবে। এর মধ্যে থেরেসা বেশিরভাগ মানুষকে আগেই সত্য জানিয়ে দেবে, আর বাকিদের ইথান তখন জানাবে। এরপর ইথান ডেভিডের সঙ্গে দেখা করে এবং জানায় সে কেটকে শাস্তি দিতে চায়। সে কেটকে মারতে চায়নি, কিন্তু কেট এমন কাজ করেছে যে এখন আর না মেরে উপায় নেই। ইথানের এই সিদ্ধান্তে ডেভিড খুশি হয়। তখন ইথান ডেভিডকে বলে কেটকে শাস্তি দেওয়ার সময় শহরের সবাই যেন উপস্থিত থাকে, কেউ যেন বাদ না পড়ে। সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলেই আর কেউ বিদ্রোহ করার সাহস পাবে না। ডেভিড সেই ব্যবস্থা করে দেয় এবং নিজের রুমে বসে ক্যামেরার মাধ্যমে পুরো দৃশ্য দেখতে থাকে। এদিকে যখন ইথান কেটকে মারার জন্য মঞ্চে তোলে, তখন কেটের গ্রুপ অর্থাৎ বিদ্রোহীরাও জনতার ভিড়ে উপস্থিত ছিল। তাদের কাছে লুকানো অস্ত্র ছিল আর পরিকল্পনা ছিল যেভাবেই হোক কেটকে বাঁচানো। ইথান কেটের গলায় ছুরি ধরে সবাইকে জিজ্ঞেস করে তারা কি কেটের শাস্তি চায়। অধিকাংশ মানুষ চিৎকার করে জানায় তারা কেটের মৃত্যু চায়। তখন ইথান বলে সে কেটকে মারবে না, এতদিন ধরে সবাইকে মিথ্যা বলা হয়েছে, সত্য থেকে দূরে রাখা হয়েছে। সে জানায় এই শহরে সবাইকে আনা এবং সবাইকে নিয়ন্ত্রণ করার পেছনে একজনেরই হাত আছে, ডক্টর জেনকিন্স, যার আসল নাম ডেভিড পিলচার। সে এতদিন ধরে সবাইকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করে এসেছে। এরপর ইথান জানায় যে পৃথিবী থেকে তারা এসেছে সেই পৃথিবী আর অবশিষ্ট নেই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। তারা এখন ভবিষ্যতের পৃথিবীতে আছে, যেখানে মানুষের অস্তিত্ব নেই, আছে মানুষের বিবর্তিত রূপ, হিংস্র প্রাণী অ্যাবিস। ইথান সবাইকে বলে এটাই সত্য, কষ্ট হলেও এই সত্য তাদের মেনে নিতে হবে। কেটো ইথানের কথায় সম্মতি জানিয়ে বলে ইথান সত্যি কথাই বলছে। তবুও সেখানে থাকা অনেকেই ইথানের কথা বিশ্বাস করতে চায় না। মেগানও সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু থেরেসা আগেই অনেক মানুষকে প্লট 33-এ নিয়ে গিয়ে বাইরের পৃথিবীর ভিডিও দেখিয়েছে। যারা দেখেছে তারাও ইথানের কথার সমর্থন করে। ধীরে ধীরে বাকিরাও বিশ্বাস করতে শুরু করে। এই সময় ডেভিড নিজের সব সত্য ফাঁস হয়ে যাওয়া আর নিয়ন্ত্রণ হারানোর প্রতিশোধ হিসেবে নিজের কম্পিউটার থেকে ওয়েওয়ার্ড পাইন্সের প্রোটেক্টর ইলেকট্রনিক দেয়াল সহ পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। যেখানে কখনোই বিদ্যুৎ যায় না সেখানে হঠাৎ এমন পাওয়ার কাটে সবাই স্তব্ধ হয়ে যায়। যারা অ্যাবিস সম্পর্কে জানে তারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ ইলেকট্রনিক দেয়ালের বাধা না থাকলে সব অ্যাবিস শহরে ঢুকে পড়বে আর তখনই শুরু হবে প্রলয়। বিদ্যুৎ না থাকায় ধীরে ধীরে শহরে অ্যাবিস ঢুকতে শুরু করে। এবার কি অ্যাবিসরা সবাইকে মেরে ফেলবে? নিরস্ত্র মানুষগুলো কি পারবে অ্যাবিসের হাত থেকে নিজেদের রক্ষা করতে? তো যাই হোক, ইথান তখনও জানতো না যে শুধু শহরের ভেতরেই নয়, শহর ঘিরে থাকা ইলেকট্রনিক দেয়ালের পাওয়ারও কেটে দেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে পেরেই প্যাম সঙ্গে সঙ্গে ইথানকে ফোন করে। সে জানায় ডেভিড ইচ্ছাকৃতভাবেই পাওয়ার কেটে দিয়েছে, ইলেকট্রনিক দেয়ালের প্রোটেকশন এখন আর নেই। ইতিমধ্যেই 6টা অ্যাবিস শহরে ঢুকে পড়েছে, আর আরও কত ঢুকছে তার কোনো হিসাব নেই। পাওয়ার আবার চালু হতে অন্তত আধা ঘন্টা লাগবে, তাই ইথানকে দ্রুত সবাইকে সেফ প্লেসে নিয়ে যেতে হবে। থেরেসা তখন ইথানকে বলে হাসপাতালে গিয়ে বেনকে আনতে, আর ইথান সবাইকে নির্দেশ দেয় প্লট 33-এর দিকে যেতে। সেখানে মাটির নিচে একটি টানেল আছে, সবাইকে সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে। এরপর ইথান নিজে কেট এবং কেটের গ্রুপের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে শেরিফ স্টেশনে যায় অস্ত্র আনতে, কারণ অ্যাবিসদের আক্রমণ প্রতিহত করতে এখন অস্ত্র ছাড়া উপায় নেই। ইথানদের দেখে জেসন সেলের ভেতর থেকে জিজ্ঞেস করে বাইরে কি হচ্ছে, কেন পাওয়ার কাটা হয়েছে, ইলেকট্রনিক দেয়ালের পাওয়ার কি বন্ধ? ইথান তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। অস্ত্র ভাগাভাগি করার সময় কেটের গ্রুপের একজন ইথানকে একটি বোমা দেয়। বোমাটি ফ্রাঙ্কলিন বানিয়েছিল, কিন্তু ব্যবহার করার সুযোগ পায়নি। অস্ত্র নেওয়া হয়ে গেলে তারা শহরের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, যাতে মানুষদের অ্যাবিসের হাত থেকে বাঁচিয়ে ঠিকভাবে প্লট 33-এর দিকে পাঠানো যায়।
এদিকে হাসপাতালে অ্যামির সার্জারি সফল হয়েছে, সে এখন অনেকটাই ভালো। বেন অ্যামির সঙ্গে দেখা করতে তার কেবিনে যায়। হঠাৎ পাওয়ার কেটে যাওয়ায় তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই থেরেসা সেখানে এসে পৌঁছায় এবং বেন ও অ্যামিকে বলে তাদের তার সঙ্গে যেতে হবে। ঠিক তখনই ডক্টর ক্যারল এসে বলেন অ্যামির এই অবস্থায় তাকে বাইরে নেওয়া উচিত হবে না, কিন্তু থেরেসা জানায় আর কোনো বিকল্প নেই। ডক্টর ক্যারল তখন বলে সে জেনারেটর অন করতে যাচ্ছে। এই সময়ের মধ্যেই পুরো শহরে অ্যাবিস ছড়িয়ে পড়ে। প্রতিটা রাস্তায় সামনে যাকে পাচ্ছে তাকেই তারা হত্যা করছে। কেট আর ইথান অল্প কয়েকজন মানুষ আর সামান্য অস্ত্র নিয়ে অ্যাবিসদের সামলাতে পারছিল না। একে একে গ্রুপের অনেকেই মারা যেতে শুরু করে। এদিকে প্যাম ডেভিডের কাছে গিয়ে পাওয়ার অন করতে অনুরোধ করে, কিন্তু ডেভিড জানায় এই শহর সে যেমনটা কল্পনা করেছিল বাস্তবতা তার সঙ্গে মিলছে না। মানুষ নিজেদের হত্যা করছে, সবকিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এবার সবাইকে মেরে ফেলে নতুন একটি গ্রুপ জাগিয়ে আবার নতুন করে শুরু করবে, যেমন আগে গ্রুপ এ কে মেরে গ্রুপ বি শুরু করেছিল, অর্থাৎ ইথানদের জাগানো হয়েছিল। নতুন যে গ্রুপকে সে জাগাবে সেখানে শেরিফ পোপ বা শেরিফ ইথানের মতো কেউ থাকবে না বিদ্রোহ করার মতো কেউ। ডেভিড চায় প্যাম আগের মতো এবারও তার পাশে থাকুক, কিন্তু প্যাম স্পষ্টভাবে জানায় শুরুতে তারা যে পরিকল্পনা করেছিল পরিস্থিতি এখন আর তেমন নেই। এখন প্রশ্ন মানুষের জীবন মরণ, এমনকি মানবজাতির টিকে থাকার। ডেভিড যদি এভাবে একের পর এক গ্রুপ ধ্বংস করতে থাকে তাহলে সংরক্ষিত সব মানুষই শেষ হয়ে যাবে। সে আর ডেভিডের সঙ্গে নেই। প্যামের এই সিদ্ধান্তে ডেভিড তাকে গার্ডদের হাতে তুলে দেয়। শুধু তাই নয়, যেসব ভলেন্টিয়ার আবার পাওয়ার অন করার চেষ্টা করেছিল বা ডেভিডের বিরোধিতা করেছিল তাদের সবাইকেও গ্রেপ্তার করায়। এরপর ডেভিড আদেশ দেয় তাদের সবাইকে আবার অচেতন করে ঘুমে পাঠিয়ে দিতে। এই সময় স্কুলের কয়েকজন ছেলে এসে জেসন ও তার দুই সঙ্গীকে সেল থেকে বের করে। জেসন জানায় ডেভিড কখনোই ফার্স্ট জেনারেশনকে কিছু হতে দেবে না, তাদেরকে শুধু তাদের জন্য তৈরি সেই নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে। আসলে স্কুলের ভেতরে ডেভিড একটি গোপন রুম বানিয়ে রেখেছিল। শহরে বড় কোনো বিপদ বা জরুরি পরিস্থিতি তৈরি হলে ফার্স্ট জেনারেশনের ছেলেমেয়েরা সেখানে আশ্রয় নিতে পারবে। সেখানে খাবারও মজুদ ছিল। জেসন সহ আরও কয়েকজন সেই রুমের দিকে রওনা দেয়। এদিকে হাসপাতালে ডক্টর ক্যারল জেনারেটর অন করতে গেলে সেখানে আগে থেকেই ঢুকে পড়া একটি অ্যাবিস তাকে আক্রমণ করে এবং হত্যা করে। অনেকক্ষণ অপেক্ষার পরও ডক্টর ক্যারল ফিরে না এলে থেরেসা বেন এবং অ্যামিকে নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তারা একটি অ্যাবিসের মুখোমুখি হয়। এই সংকটময় মুহূর্তে ইথান সেখানে এসে পৌঁছায়। সে অ্যাবিসটাকে মেরে ফেলে এবং তাদের সবাইকে নিরাপদে হাসপাতাল থেকে বের করে আনে। এদিকে শহরের রাস্তাগুলো ভরে গেছে মানুষের লাশে। কেট আর তার সঙ্গীরা লড়াই করতে করতে চরমভাবে ক্লান্ত। কেট দেখে তার এক সঙ্গীর ওপর একটি অ্যাবিস বসে হিংস্রভাবে আক্রমণ করছে। মরার ঠিক আগে সে কোনো মতে আঙ্গুল তুলে একটি ব্যাগের দিকে ইশারা করে। সেই ব্যাগেই ছিল ফ্র্যাঙ্কলিনের তৈরি করা বোমাটি। কেট ব্যাগটি তুলে নেয় এবং প্লট 33-এর দিকে ছুটতে শুরু করে। শেষমেশ শহরের আরও অনেক মানুষের সঙ্গে কেট, বেন, থেরেসা, অ্যামি ও ইথান প্লট 33-এ সেই বাংকারে পৌঁছাতে সক্ষম হয়। তারা ওপরের দরজাটি শক্ত করে বন্ধ করে দেয় যাতে আর কোনো অ্যাবিস ভেতরে ঢুকতে না পারে। তো যাই হোক, ইথান বাংকারে নেমেই আগে মেগানের কাছে গিয়ে জিজ্ঞেস করে মাটির নিচের এই বাংকারটা কোথায় গিয়ে শেষ হয়েছে। মেগান জানায় সে এই বিষয়ে কিছুই জানে না। কেট তখন মেগানকে জিজ্ঞেস করে সে কি চায় সবাই এখানে বসে অ্যাবিসদের হাতে মরুক। এর জবাবে মেগান বলে এই মুহূর্তে সবার শান্ত থাকা উচিত। ডেভিড নিশ্চয়ই তাদের সবাইকে বাঁচাতে আসবে। এই কথা শুনে ইথান মেগানকে জানায় ডেভিডই তাদের এই অবস্থার জন্য দায়ী। সে ইচ্ছাকৃতভাবেই সবাইকে মরতে ছেড়ে দিয়েছে, কাউকে বাঁচাতে আসবে না। কিন্তু মেগান ইথানের কথা বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই বেন এগিয়ে এসে মেগানকে মনে করিয়ে দেয় মেগান নিজেই তো তাদের বলেছিল ডেভিড সবসময় তাদের ওপর নজর রাখে, সবকিছু দেখছে। তাহলে এখন যা কিছু ঘটছে সেগুলো সে নিশ্চয়ই দেখছে। তাহলে তাদের বাঁচাতে সে আসছে না কেন? এর একটাই কারণ, ডেভিড নিজেই তাদেরকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে। বেনের কথায় মেগান থমকে যায়। সে বুঝতে পারে হয়তো সত্যি ডেভিডই এসব করছে। কেট তখন আর দেরি না করে মেগানকে বলে টানেলগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা দ্রুত জানাতে। তাদের হাতে সময় নেই। মেগান জানায় টানেলগুলোর মধ্যে যে টানেলটি পশ্চিম দিকে গেছে তার শেষ প্রান্তে একটি লিফট আছে। সেই লিফট সরাসরি ওয়েওয়ার্ড পাইন্সের শেষ প্রান্তে থাকা পাহাড়ের চূড়ায় ডেভিডের ল্যাব পর্যন্ত উঠে গেছে। এই তথ্য শোনার পর ইথান, থেরেসা ও কেট মেগানের কথার সত্যতা যাচাই করতে টানেলের দিকে রওনা হয়।
তো যাই হোক, তারা তিনজন লিফটের কাছে গিয়ে পৌঁছায়। কেট ইথানকে জিজ্ঞেস করে ডেভিড যদি তাদের দেখে ফেলে, যদি জানতে পারে তারা সবাই তার ল্যাবের দিকে যাচ্ছে। ইথান বলে এখন আর কোনো বিকল্প নেই, হয় ডেভিডের সঙ্গে লড়তে হবে, না হয় অ্যাবিসদের সঙ্গে। অ্যাবিসদের মুখোমুখি হওয়ার চেয়ে ডেভিডের সঙ্গে লড়াই করাই ভালো। কেট তখন ইথানকে জানায় তার কাছে এখনও বোমাগুলো আছে। এরপর ইথান থেরেসা ও কেটকে সেখানে রেখে বাকিদেরকে লিফটের কাছে আনতে যায়। সবাইকে সে লিফটের দিকে যেতে বলে। ঠিক তখন বেন ইথানের কাছে এসে হাসপাতালে তাকে উল্টাপাল্টা কথা বলার জন্য ক্ষমা চায়। ইথান তাকে জানায় এতে কোনো সমস্যা নেই, মনে যা থাকে সেটা সরাসরি বলাই ভালো। এরপর সবাই লিফটের দিকে এগোতে থাকে, কিন্তু মেগান সেখানেই থেকে যায়, সে বাকিদের সঙ্গে যায় না। এটা দেখে তার স্বামী মেয়র ব্র্যাড তাকে জিজ্ঞেস করে কেন সে থাকতে চায়। মেগান জানায় সে স্কুলের ছেলে মেয়েদের কথা দিয়েছিল কোনো ঝামেলা হলে ডেভিড তাদের বাঁচাবে, কিন্তু ডেভিডই এখন তাদের বিপদে ফেলেছে। এখন যদি কেউ বাংকারে ঢুকতে চায় তাহলে দরজা খুলে দেওয়ার জন্য কাউকে না কাউকে তো থাকতেই হবে। এই কথা বলে মেগান ব্র্যাডকে পাঠিয়ে দেয় এবং নিজে দরজার কাছে থেকে যায়। এদিকে জেসন সহ ফার্স্ট জেনারেশনের সবাই স্কুলের ভেতরে তাদের জন্য বানানো সেই গোপন নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। লিফট ওপরে ওঠার পর প্রথমে ইথান ও কেট সেই ফ্লোরে যায় যেখানে সবাই উঠবে ফ্লোর ক্লিয়ার আছে কিনা তা দেখতে। সেখানে থাকা গার্ডদের দুজনে মিলে একে একে মেরে ফেলে। একই সময় ডেভিডের নির্দেশে গার্ডরা প্যামকে অচেতন করে দেয় এবং বাকিদেরও অজ্ঞান করার প্রস্তুতি নেয়। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ শোনা গেলে একজন গার্ড ছাড়া বাকিরা সেদিকে ছুটে যায়। যে গার্ডটি থেকে যায় সে প্যামের পক্ষে ছিল। সে দায়িত্বে থাকা মহিলার দিকে বন্দুক তাক করে প্যামকে জাগিয়ে তুলতে বলে। নিজের চেম্বারে বসে ডেভিড স্ক্রিনে ইথান ও কেটের প্রবেশ দেখতে পায়। সব গার্ড মারা যাওয়ার পর ফ্লোর ক্লিয়ার হলে ইথান ওয়াকিটকিতে থেরেসাকে বলে সবাইকে নিয়ে উপরে আসতে, কিন্তু ততক্ষণে বাংকারের দরজা ভেঙে অ্যাবিস ভেতরে ঢুকে পড়েছে। শুরুতে অ্যাবিসগুলো মেগানকে আক্রমণ করে, এরপরে তারা লিফটের দিকে এগিয়ে আসতে থাকে। তখন অর্ধেক মানুষ লিফট দিয়ে উপরে উঠে গেছে, কিন্তু বেন ও থেরেসা এখনও নিচে। তাদের না দেখে ইথান জিজ্ঞেস করে তারা কোথায়। অ্যামি জানায় বেন ও থেরেসা এখনও নিচে আর অ্যাবিস টানেলে ঢুকে পড়েছে। এই কথা শুনে ইথান কেটের কাছ থেকে বোমার ব্যাগ নিয়ে আবার নিচে নেমে যায়। নিচে নেমে সে অ্যাবিসের দিকে গুলি ছুড়ে তাদের গতি কমিয়ে দেয় এবং বাকিদের দ্রুত লিফটে উঠতে বলে। সবাই লিফটে উঠলে ইথানও উঠে পড়ে। অ্যাবিস পৌঁছানোর আগেই লিফট অনেকটা উপরে উঠে যায়। ঠিক তখনই ডেভিড লিফটের পাওয়ার কেটে দেয়, লিফট থেমে যায় আর অ্যাবিসগুলো লিফটের তার বেয়ে উপরে উঠতে শুরু করে। আর কোনো উপায় না দেখে ইথান লিফটের ছাদ দিয়ে একে একে সবাইকে ওপরে তুলে দেয়। তারা যে ফ্লোরে যাবে লিফট তার কাছাকাছি পৌঁছেছিল। সবাই ওপরে উঠে গেলেও ইথান নিজে ওপরে ওঠে না, বরং অ্যাবিসগুলো যেন আরও কাছে পৌঁছাতে না পারে সেই জন্য লিফটের ভেতরেই সে বোমা সেট করতে শুরু করে। এ সময় লিফটের মাইক্রোফোন দিয়ে ডেভিড ইথানকে বলে সে আগেই সতর্ক করেছিল কাউকে সত্য না জানাতে, সত্য জানলেই মৃত্যু নেমে আসবে, এই কথাও সে বলেছিল। ডেভিড এসব বলার সময়ই কেট বন্দুক হাতে সেখানে পৌঁছে যায়। সে ডেভিডের দিকে বন্দুক তাক করে ইলেকট্রনিক দেয়ালের পাওয়ার অন করতে বলে যাতে আর কোনো অ্যাবিস শহরে ঢুকতে না পারে আর কেউ না মরে। কিন্তু ডেভিড জানায় সে এটা করবে না, সে সারা জীবন এসব মানুষের জন্য ব্যয় করেছে আর এখন কেট এসে তাকে শেখাবে কোনটা ঠিক কোনটা ভুল। তার কাছে এখন মানুষের জীবনের চেয়েও বড় হয়ে ওঠে নিজের কর্তৃত্ব আর অহংকার। সে কেটকে বলে কেট এখানে আছে কারণ সে তাকে বেছে নিয়েছিল, এর বাইরে কেটের আর কোনো মূল্য নেই। এই কথা বলার মুহূর্তেই প্যাম সেখানে এসে ডেভিডকে গুলি করে হত্যা করে। এরপর ভলেন্টিয়ারদের একজন শহরের পাওয়ার অন করতে শুরু করে। এদিকে সবাই একে একে ওপরে উঠে গেলে ইথান লিফটের ভেতরে বসে বোমার সেটআপ শেষ করে। অ্যাবিসগুলো লিফটের কাছে পৌঁছে যায়। তারা লিফটের ফ্লোর ছিদ্র করে হাত ঢুকিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই ইথান বোমার সুইচ চেপে দেয়। সবার জীবন বাঁচাতে সে নিজের জীবন বিসর্জন দেয়। বিস্ফোরণে সব অ্যাবিস মারা যায় আর বাকিগুলো নিচে ছিটকে পড়ে। ইথানও সেখানেই প্রাণ হারায়। এরপর বিস্ফোরণের শব্দে বেন লিফটের নিচের দিকে ঝুঁকে কি হয়েছে দেখতে গেলে একটি ভারী ধাতব বস্তু ছুটে এসে তার মাথায় আঘাত করে। সে জ্ঞান হারিয়ে ফেলে। সব ঝামেলা শেষ হলে পাওয়ার ফিরে আসার পর কেট প্যামকে জিজ্ঞেস করে মানুষদের জন্য বিছানা আর খাবার কোথায় আছে। সবাই ভীষণ ক্লান্ত। প্যাম সেগুলোর জায়গা দেখিয়ে দেয়। কেট তখন প্যামকে জানায় সে এই শহর আবার গড়ে তোলার কাজে সাহায্য করতে চায়। প্যাম তাকে নিয়ে যায় সেই স্লিপিং রুমে যেখানে এখনও তৃতীয় একটি গ্রুপ ঘুমিয়ে আছে যাদের এখনও জাগানো হয়নি। কেট বলে তারা কখনোই একে অপরের সঙ্গে পুরো সত্য বলেনি।
অন্তত এখন থেকে আর মিথ্যা বলা উচিত নয়। প্যাম তখন বলে তাকে আর কেটকে মিলেই নতুন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে, এমন একটি প্রজন্ম যেখানে থাকবে না বিদ্রোহ, থাকবে না খুন, থাকবে না গোপন কিছু। সবকিছু নতুন করে শুরু হবে মানব জাতিকে বাঁচানোর জন্য, কারণ মানুষের সংখ্যা আর খুব বেশি নেই। কেট আর প্যাম নতুন করে সব শুরু করার স্বপ্ন দেখে। এদিকে মাথায় ভারী ধাতব বস্তু আঘাত করার পর যখন বেনের জ্ঞান ফিরে, সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার সামনে নার্সের বেশে দাঁড়িয়েছিল অ্যামি। তাকে আগের চেয়ে অনেক বেশি বয়স্ক দেখাচ্ছিল। অ্যামির কাছ থেকে বেন জানতে পারে 3 বছর 4 মাস আগে তাকে অচেতন করে রাখা হয়েছিল, কারণ এখন যারা নেতৃত্বে আছে তাদের ধারণা ছিল বেন তার বাবা ইথানের মতোই বিদ্রোহী হয়ে উঠতে পারে। কোনো ঝামেলা এড়াতেই তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। অনেক বোঝানোর পর অ্যামি বেনকে জাগাতে পেরেছে। বেন জোরে কথা বলতে গেলে অ্যামি তাকে চুপ করতে বলে, কারণ মাইক্রোফোনে তাদের কথা শোনা হচ্ছে। কিন্তু প্রশ্ন জাগে, ডেভিডের স্বৈরাচার থেকে মুক্ত হওয়ার পরও এখন কে তাদের উপর নজরদারি করছে? বেন আর অপেক্ষা করতে পারে না। সে বিছানা থেকে উঠে বাইরে যেতে চায়। অ্যামি তাকে আটকানোর চেষ্টা করলেও পারে না। নিজের পোশাক পরে সে শহরের রাস্তায় বেরিয়ে পড়ে। বাইরে যা দেখে তাতে বেন স্তব্ধ হয়ে যায়। ডেভিডের একটি বিশাল মূর্তি বানানো হয়েছে, এমনভাবে বানানো হয়েছে যেন সে একজন মহান নায়ক ছিল। শহরের বিভিন্ন জায়গায় খুঁটিতে মানুষের লাশ ঝুলছে। প্রতিটি লাশের গলায় ঝুলছে একটি বোর্ড, যেখানে লেখা ডোন্ট ট্রাই টু লিভ। তাহলে প্রশ্ন উঠছে, এসব কাজ কে করছে? এখন ওয়েওয়ার্ড পাইন্সে কার শাসন চলছে? কে আবার ডেভিডের মতো স্বৈরাচারী হয়ে উঠছে? তবে কি প্যাম আর কেট বদলে গেছে? তারা কি এখন এই সব কিছুর পেছনে? এত বছর পর এসে কি মানুষ আদৌ অ্যাবিসদের ধ্বংস করতে পেরেছে, নাকি এখনও চলছে অস্তিত্বের লড়াই? শেষমেশ জিতবে কে, অ্যাবিস নাকি মানুষ? দর্শক, এসব প্রশ্নের উত্তর দিতে খুব শীঘ্রই আমরা ওয়েওয়ার্ড পাইন্স সিজন 2 এর ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।